আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা আজকে চ্যাপ্টার ওয়ানের বাকি প্রশ্নটা করে দেবো। এই এই ভিডিওতে একটু পড়ার পড়াটা একটু বেশি থাকবে আর কি। পড়ার অ্যামাউন্ট একটু বেশি, আমরা চেষ্টা করবো এই এক ভিডিওটা যেন পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ দিয়ে যেন শেষ করা যায় আর কি। মানে বাকি প্রশ্নগুলো অলমোস্ট 30% আগের ভিডিওতে শেষ করছি। তো এই ভিডিওতে বাকি 70% ভিডিও শেষ করে ট্রাই করবো। আচ্ছা, আমাদের এই ভিডিওটা স্টার্ট হচ্ছে হাজারি স্যারের বইয়ের 1.4.3 এই সেকশনটা থেকে। এখানে আমরা কিছু কাঁচের যন্ত্রপাতি নিয়ে পড়বো। কাঁচের যন্ত্রপাতি পড়ার আগে আমাদের একটু জানতে হবে যে কেমিক্যাল অ্যানালাইসিস কয় ধরনের। কেমিক্যাল অ্যানালাইসিস কেমিক্যাল অ্যানালাইসিস কি? এটা মানে তুমি একটা এক্সপেরিমেন্ট করলো। সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে আহ এখন কোন ম্যাটেরিয়াল এক্সিস্ট করতেছে, এক্সিস্টিং ম্যাটেরিয়াল বা ইনগ্রেডিয়েন্টস হতে পারে। ওটা খাবারের মধ্যে তুমি একটা পুষ্টি উপাদান খুঁজতেছে, এটার জন্য এক্সপেরিমেন্ট চালাতে করার কথা কথা হচ্ছে চিংড়ি মাছের মধ্যে আমি ভিটামিন এ আছে কিনা খুঁজতেছি। সেটা একটা এক্সপেরিমেন্ট হতে পারে, এটা কেমিক্যাল অ্যানালাইসিস। আরেকটা হতে পারে অ্যামাউন্ট, কতটুকু আছে। কারণ কথা একটা ভাতের মধ্যে বা 1 কেজি ভাতের মধ্যে বা 10 গ্রাম ভাতের মধ্যে কতটুকু কার্বোহাইড্রেট আছে এটা বের করতে হচ্ছে। তো এটা একটা অ্যানালাইসিস। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কেমিক্যাল অ্যানালাইসিস দুটা ধরনের হতে পারে। একটা এক্সিস্টিং ম্যাটেরিয়াল কি এবং তাদের অ্যামাউন্ট। তো ম্যাটেরিয়াল কি, কেমন ধরনের ম্যাটেরিয়াল, কোন প্রজাতির আছে, কয় ধরনের আছে, হ্যাঁ কোন কালারের হতে পারে, সেই ম্যাটেরিয়ালের মধ্যে কি কি উপাদান আছে, এই জিনিসগুলা উপাদান ভিত্তিক ফাইন্ডিংস, এগুলোকে বলা হয় কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস ডেফিনেশন আসা পরীক্ষাতে বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি এটাই বলতে বলছি আর কি আরেকবার। বাংলায় বলা হয় আঙ্গিক বিশ্লেষণ। বাংলায় বলা হয় কি? আঙ্গিক বিশ্লেষণ। আর ইংলিশে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আর আরেকটা যদি জানতে চাও যে অ্যামাউন্ট কতটুকু আছে, সংখ্যা ভিত্তিক। তো সংখ্যা ভিত্তিক হতে পারে কত মোল আছে, কত গ্রাম আছে, কত মিলি আছে, হ্যাঁ। তো এই ধরনের কনসার্ভেশন কেমন, কতদিন থাকবে, তো এই জিনিসগুলা, এগুলো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, মানে সংখ্যা ভিত্তিক অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এটাকে বাংলা বলা মাত্রিক বিশ্লেষণ। মানে কেমন মাত্রায় এটা এক্সিস্ট করতেছে আর কি। So, এটাকে বলে মাত্রিক বিশ্লেষণ। আমরা যে আয়ন শনাক্তকরণ করছি বা আয়ন আইডেন্টিফিকেশন, আয়ন আইডেন্টিফিকেশন কিন্তু একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। এই জন্য কোয়ালিটেটিভ কেমিস্ট্রি নামে যে চ্যাপ্টারটা, সেখানে কিন্তু আমরা আয়ন আইডেন্টিফিকেশন করছি। আর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করা হয় আমাদের সেকেন্ড পার্টে যে চ্যাপ্টার 3 এবং 4। সেকেন্ড পার্টে চ্যাপ্টার 3 দেখিয়ে আছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, আর একটা তোমার ইলেকট্রোকেমিস্ট্রি। সো এই দুটো চ্যাপ্টারে মিলিয়ে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করানো হয়। এগুলা গেল। এটার আবার দুইটা ধরন আছে। একটা বেসড অন ম্যাস, আর একটা বেসড অন ভলিউম। ম্যাসের উপর বেস করে করা যেতে পারে অ্যানালাইসিস, একটা ভলিউমের বেসিসে করা যেতে পারে। ম্যাসের উপর বেস করে যে অ্যানালাইসিস তার নাম গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস। গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, গ্র্যাভিটি ঠিক আছে, গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস। আর ভলিউম বেসড অ্যানালাইসিস সেটার নাম ভলিউমেট্রিক অ্যানালাইসিস। ভলিউমেট্রিক অ্যানালাইসিস। আচ্ছা, তো গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস করা হয় তোমার ধরো কথা কথা আমরা যেরকম ডিস্টিলেশন করছি। ডিস্টিলেশনে কি ছিল? ডিস্টিলেশনে ছিল যে তোমার একটা পাত্র থাকে এরকম, এই পাত্রে এখানে সলিউশন থাকে, কিছু ম্যাটেরিয়ালের সলিউশন থাকে। তো এটাকে কি করো, নিচ থেকে হিট দাও। হিট দিলে কি হয়, সলিডটা এরকম আলাদা করে থাকে, আর লিকুইডটা তুমি ঠান্ডা করে আলাদা একটা পাত্রে লিকুইডটাকে ক্যারি করতে পারো। এই সলিডটাকে তুমি এবার শুকায় তুমি তার ব্যাস মেজার করো। এই মেজারমেন্ট, এটাকে বলা হয় গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, মানে ম্যাস ভিত্তিক অ্যানালাইসিস, ম্যাস বেসড অ্যানালাইসিস। আচ্ছা, আর ভলিউমেট্রিক অ্যানালাইসিস কি? কোন একটা, ধরো H2SO4, এটা একটা অ্যাসিড, কয় মিলি আছে, কত মোলার কনসেন্ট্রেশনে ছিল,
এই জিনিসগুলো অ্যানালাইসিস করাই হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালাইসিস। তো এটা ভলিউমেট্রিক অ্যানালাইসিস সাধারণত লিকুইড জিনিসপত্রের জন্য করা হয়। তো এটার জন্য মেইনলি আমাদের বেশ কিছু কাঁচের জিনিসপত্র ইউজ করতে হয়, তো এগুলাই খেয়াল করে এখানে দেওয়া আছে। প্রথম যে যন্ত্রটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে তোমার, এটার নাম কি, যেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। এটা দেখো সিলিন্ডার টাইপের, লম্বা একটা সিলিন্ডার টাইপের, তো এটার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার। এটা দেখো ক্যালিব্রেটেড আছে, ক্যালিব্রেটেড মানে দাগ কাটা আছে। ক্যালিব্রেটেড, ক্যালিব্রেটেড মানে কি বললাম, দাগ কাটা। কোনটা কয় মিলি এই এটা এটাতে দাগানো আছে, খেয়াল করে। এটা 10, 20, 30, 40, 50 এই অব্দি আছে, এবং এগুলোর মাঝে মাঝেও কিন্তু দেখো দাগ দিয়ে দেওয়া আছে। 10 থেকে 20-এর মধ্যে এখানে খেয়াল করো 15, 20 থেকে 30-এর মধ্যে এখানে খেয়াল করো 25, 26, দাগ করা তুমি দেখতে পাবা। কমন কোথায় গেল বলে এই যে, এখানে খেয়াল করো 35, 45 এখানে এগুলা তো পাবো। 45, 46, 47, 48, 50, এগুলা কিন্তু মেজার করা যাচ্ছে। মেজারিং সিলিন্ডারে কিন্তু খেয়াল করো, এই যে এটা 45, এটা হচ্ছে 46, তার মানে 1 ml, 1 ml অব্দি কিন্তু আমি এখানে মাপতে পারতেছি। এটা কিন্তু পরীক্ষাতে আসে মেজারিং সিলিন্ডারে কত ml অব্দি মাপা যায়, 1 ml অব্দি মাপা যায়। আমার এটা হচ্ছে তোমার 50 মিলি, এই যেখানে খেয়াল করো 50/1, মানে 50 মিলি ক্যারি করে, এবং 1 মিলি অব্দি মাপতে পারবো। এটা 50 মিলি সিলিন্ডার, এটা তোমার 200 মিলি হতে পারে, 500 মিলি হতে পারে, 250 মিলি, 300 মিলি, বিভিন্ন জাতের কোম্পানি বিভিন্ন ধরনের থাকে। এটাতে ছোট আছে, 10 মিলিও আছে। তুমি তো এখন একটু অ্যানালাইসিস ইউজ করো আর কি। তাহলে এটার নাম কি বলছে, ওটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। সাধারণত যে কোনো অ্যাসিড, পানি, এগুলো মেজারমেন্ট হচ্ছে এটা use করা হয়। এবং এখানে যখন তুমি পানি নিবা, আমরা আগেও বলে আসছি বুলেটের ক্ষেত্রে, পানি কিন্তু সবসময় এরকম কি থাকে, এরকম শেপে থাকে, কনকেভ থাকে। আমার অ্যাকচুয়াল রিডিং হচ্ছে এই পয়েন্টের যে রিডিংটা সেটা, নট দিস ওয়ান। এটা রিডিং নিলে ভুল হবে, এটা রিডিং নিলে কারেক্ট হবে। তো আমরা হলো যে যে নিচের যে খাসটা সেটার দিকে তাকাবো, এই খাসটাকে বলা হয় হচ্ছে লোয়ার মিনিসকাস। এই লোয়ার মিনিসকাস দেখে আমরা মেইনলি হচ্ছে কয় মিলি আছে সেটা হচ্ছে মেজার করতে হবে। সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার গেল, বই রিডিং করবো, অবশ্যই বই রিডিং করতে হবে। এটার নাম হচ্ছে মেজারিং ফ্লাস্ক। মেজারিং ফ্লাস্ক, অনেকে এটাকে ভলিউমেট্রিক ফ্লাস্কও বলে, ভলিউমেট্রিক ফ্লাস্কও বলা থাকে। এটা এরকম লম্বা লম্বা ডান্ডিয়ালা হয়, এটা দেখলে চেনা যায় যে এটা হচ্ছে মেজারিং ফ্লাস্ক। এরকম যে লম্বা ডান্ডি থাকে, এবং এটা গায়ে গায়ে দাগ কাটা থাকে, যে কতটুকু অব্দি আছে এটা যদি জুম করি, যদি সিম্পলি কি দেখা যাচ্ছে কিনা জানি না। এটা গায়ে লেখা আছে, যেটা খেয়াল করো 2000, এটা হচ্ছে 1000, এটা কি দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই যে 2000, 1000 এগুলো হচ্ছে এদের কন্টেইনিং অ্যামাউন্ট, কতটুকু পরিমাণ কন্টেইন করতে পারে। এটার গায়ে অনেক সময় লেখা থাকে হচ্ছে টিসি। টিসি মানে হচ্ছে টু কন্টেইন। এটা কিন্তু আসলে কোনো সলিউশন তুমি একটা বানায় রাখছো, সেই সলিউশনটাকে ক্যারি করতে ইউজ করা হয়। সলিউশনটা কিছুক্ষণ ধরে তুমি এখানে স্টোর করতে পারো। এবং এটা এখানে দাগ কাটা থাকে, এটা এই লম্বা দাগের এখানে, যে লম্বা ডানটি যেখানে, এই লম্বা ডানটিতে দাগ থাকে আর কি। যে ধরো এই জায়গাতে দাগ আছে, এটাতে দেখাচ্ছে হচ্ছে এর 1000। তার মানে তুমি যদি এখান থেকে পুরোটা করে নিয়ে এসো, ওটা ভর্তি করে যদি তুমি হচ্ছে এই অব্দি আনতে পারো, তার মানে বুঝবে এখানে কি আছে, 1000 মিলি তোমার একটা সলিউশন তুমি এখানে স্টোর করতে পারছো। এগুলো বিভিন্ন সাইজের হয়, দেখো ছোট থেকে শুরু করে বিভিন্ন সাইজের শেপে পাওয়া যায়। তারপরটা হচ্ছে বুলেট। বুলেট পরে আসছি আমরা আগে। বুলেট মেইনলি হচ্ছে আমরা সাধারণত টাইট্রেশন সব থেকে বেশি ইউজ করে থাকি। বুলেট হচ্ছে এরকম একটা কাঁচের যন্ত্র, এখানে নিচে একটা পাইপের মতো থাকে, একটা পাইপ থাকে, দেখতে হচ্ছে ফোটায় ফোটায় এই সুইচটা ঘুরাইলে এখান থেকে ফোটায় ফোটায় এখানে যে কেমিক্যাল রাখছে সেই কেমিক্যালটা নিচে নামে আর কি। ধরো কথা কথা বুলেটের দাগ কাটা আছে, ধরো বুলেটটা 50 ml এর বুলেট। হ্যাঁ, এটা কিন্তু উপরে 0, নিচে তোমার হচ্ছে থাকে 50।
হ্যাঁ, বুলেটের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে। বুলেট কিন্তু উপরে 0 নিচে 50। তুমি যদি মেজারিং ফ্লাস্ক খেয়াল করো, এটা 0 কোথায়? 0 হচ্ছে নিচে, এই যেখানে 0, আর উপরে 50। বুলেটের ক্ষেত্রে কিন্তু উল্টা, বুলেটের উপরে জিরো নিচে 50। এটা কেন করা হয়েছে? বুলেট থেকে আসলে কেমিক্যালের ফ্লোটা কোন দিকে? নিচের দিকে না? এই যে নিচ থেকে ফোটায় ফোটায় কেমিক্যালটা পড়বে। তার মানে উপর থেকে আসলে শুরুতে এরকম কেমিক্যাল থাকলেও কিছুক্ষণ ইউজ করার পরে কেমিক্যালটা এই জায়গাতে আসবে। ধরো কথা কথা, এটা হচ্ছে তোমার 12, জাস্ট ধরো র্যান্ডম। তোমার কেমিক্যালটা ধরো শুরুতে ছিল 12-তে, তুমি এই কেমিক্যাল ইউজ করছো, এতটুকু পরিমাণ ইউজ হয়ে গেছে ধরো, এখন এটা আসছে হচ্ছে ধরো 21-এ। তাহলে এই পরিমাণ কেমিক্যাল আমি ইউজ করে ফেলছি টাইট্রেশনের টাইম। তাহলে কত এমএল ইউজ করছি আমি? এই যে নিচেরটা থেকে উপরেরটা বাদ দিব, নিচেরটা থেকে উপরেরটা বাদ দিব, 9 ml ইউজ করছি আমি বুলেট। হ্যাঁ, বুলেট অনেক সূক্ষ্ম থাকে, অনেক সূক্ষ্ম হয়, মেজার করাটা অনেক ইজিয়ার, এবং অনেক বেশি কি বলে শার্প, শার্প অনেক বেশি প্রিসাইজ। সূক্ষ্ম বলতে প্রিসাইজ বোঝাচ্ছে, অনেক বেশি প্রিসিশন থাকে এটা মেজারমেন্ট। এটা প্রায় 0.1 ml হতে মাপতে পারে। এটা কেমন মাপতে পারে? 0.1 ml বা 0.1 cc, সেম কি অব্দি মাপা যায় বোর্ডের সাহায্যে। বইতে দেওয়া আছে, এগুলো সবই বইতে দেওয়া আছে, জাস্ট বই থেকে একটু দেখে দিও তাইলে। আচ্ছা, অনেক সময় হয় কি, এই যে বুলেটের ধরো কথা কথা হচ্ছে, এটা বুলেট তো, পুরোটা আমি জাস্ট একটা সেগমেন্ট দেখাচ্ছি, সেগমেন্টটা আসলে দিয়ে দিই। সো ধরো কথা কথা তোমার পানিটা আছে এরকম জায়গা, তো তুমি এটা রিডিং কত হয়তো কেমন হইতে পারে যে তুমি দেখতে পাচ্ছ। ধরো তোমার এখানে অনেক বেশি লাইটিং আছে, অনেক ওভার লাইটিং অথবা অনেক ওভার কালার্ড তোমার অ্যাটমসফিয়ার আছে, বা বৃষ্টির দিন ধরো অন্ধকার হয়ে গেছে, তুমি ওভার রিডিং দেখতে পাচ্ছ না, সেই জন্য কি করা হয়? একটা কার্ড ইউজ করা হয় যেটাকে বলা হচ্ছে প্যারালাক্স কার্ড। প্যারালাক্স কার্ড ইউজ করা হয়, এটাতে প্যারালাক্স ইউরোপটা কমে যায় আর কি। সো প্যারালাক্স কাটতে তুমি এই যে লোয়ার মিনিস্কাস, যেটা সে লোয়ার মিনিস্কাসের রিডিংটা দিতে পারবো। সেটাই হচ্ছে প্যারালাক্স কাটার জিনিস পুরোটার জন্য। এই যে খেয়াল করে দেখো, পুরোটা কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম দাগ থাকে। এই যে এটা হচ্ছে তোমার পুরোটার 10, সেটা হচ্ছে পুরোটার 9। এই যে উপরে 0, এটা হচ্ছে 8। যে 8 থেকে 9 মধ্যে খেয়াল করে দেখো 10টা দাগ আছে। মানে কি প্রত্যেকটা 0.1 ml করে দাগ কাটা। সে বুলেট কিন্তু অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি প্রিসাইজ। বুলেট গেল। আচ্ছা, এই যন্ত্রটার নাম হচ্ছে পিপেট। এই যন্ত্রের নাম হচ্ছে পিপেট। এটা কাইন্ড অফ একটা সাকশন মেশিন আর কি। সাকশন মেশিন মানে ধরো তোমার কাছে ভলিউমেট্রিক ফ্লাস্ক থেকে তুমি একটা কিছু একটা সলিউশন ধরো নিবে। তো এত বড় ফ্লাস্ক তো এটা ভারী হইতে পারে, এটা হচ্ছে 2 লিটারের। এটা কিন্তু 2000 মিলি, মানে 2 লিটার, বেশ হেভি কিন্তু। অনেক সময় হয় কি, এটা ঢালার টাইমে আমাদের দেখা গেলো যে কয়েক মিলি বেশি পড়ে গেছে। তুমি দেখবা 5 লিটার তেল থেকে যখন তুমি একটা 1 লিটার বোতলে তেল ঢালবা, দেখবা 5 লিটার তেল ঢালাটা অনেক বেশি কঠিন। 1 লিটার তেলের বোতল ইউজ করা অনেক বেশি কম পানিটা অনেক বেশি সহজ। সেই জন্য কি করা হয়, আগে এই এত বড় মেজারিং সিলিন্ডার থেকে সলিউশন ক্যারি করার জন্য একটা সাকশন টাইপের বেশি ইউজ করা হয়। এক প্রান্তে এই যে এই প্রান্তের থাকে তোমার হচ্ছে কি কেমিক্যালের ভেতরে, মেজারিং সিলিন্ডার এরকম, এই জায়গাতে তুমি হচ্ছে পিপেটটা ঢুকাইছে, এরকম না পিপেটটা? ধরো সিলিন্ডারের লিকুইডের মধ্যে তুমি ঢুকাইছো পিপেটটাকে, দেন তুমি এই মাথাতে একটা চোষক দিবা, চোষক মানে মুখ দিয়ে চুষবা। বা এটা হতে পারে রাবার, এটা এখন হচ্ছে রাবার পিপেট পাওয়া যায়। আর আগে হচ্ছে আমরা মুখ দিয়ে চুষতাম, মানে মুখ দিয়ে হচ্ছে সাকশন ক্রিয়েট করতে হবে, যেরকম স্ট্র দিয়ে হচ্ছে যখন জুস খাই, ওরকম যেরকম সাকশন ইউজ করি বা চোষক দিই ওরকম আর কি। তো এখানে মুখ দিয়ে অথবা তুমি সাকশন ইউজ করে এটাকে চুষবা, তাহলে হচ্ছে এই দিক থেকে কেমিক্যালটা কাইন্ড অফ এখানে চলে আসবে। এখানে দেওয়া আছে ভলিউম কতটুকু, যেমন এটা হচ্ছে কত দেখা হয়েছে, 100 ml অব্দি ক্যারি করতে পারবে। তো এতটুকুতে 100 ml ক্যারি করা যায় এখান থেকে এই অব্দি। সেটা দাগ কাটা থাকে যে কতটুকু অব্দি উঠাইতে হবে। এখানে খেয়াল করা একটা দাগ আছে, এই দাগটা হচ্ছে তোমার সেফটির জন্য, যেখানে একটা ছায়াটা দেখতে পাবে, এখানে একটা ছায়াটা দাগ আছে। হ্যাঁ, এই দাগটা হচ্ছে তোমার সেফটির জন্য। সেফটির জন্য কেমন? ধরো কথা তুমি বেশি তুলে ফেলছো, হ্যাঁ, তুমি তো মুখ দিয়ে চুষতেছো তাই না?
তেমন হইতে পারে যে কেমিক্যালটা চুর সাথে একদম ঠাস করে তোমার মুখ অব্দি চলে আসছে, হতেই পারে, অনেক সময় হয় এরকম। তখন আবার মুখটা খুলে করে ফেলে দিতে হবে। এই যেন এই অকপ যেন না হয়, এই জন্য হচ্ছে কেমিক্যালটা তুলতে 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 তুমি এই দাগ অব্দি এসে গেলে তুমি সাকশনটা থামাই দিবা, এবং এটা ধরে রাখার জন্য পুরো আঙ্গুল দিয়ে হচ্ছে এই জায়গাটাকে আটকে দিবা। তাহলে পুরো এটার মধ্যে তোমার এই কেমিক্যালটা আটকে থাকবে। এবার তুমি পিঁপড়টাকে উঠাই ফেলবে। এটা একটা মজার জিনিস কি জানো, একবার কেমিক্যাল এতে ঢুকে গেলে ও কিন্তু আর এদিকে ব্যাক করে পড়ে যায় না। এটা একটা ভালো দিক। কেন হয় না জানি না, বাট এটা হয় এরকম। কারণ তুমি হচ্ছে যে সাকশন বের করে রাখছে, এয়ার প্রেশার না পাইলে ও আসলে পড়বে না নিচে। এটা একটা রিজন হতে পারে। তো ওইটার কিন্তু বেশ ইউজ আছে আর কি। তো এই দিক দিয়ে তুমি হচ্ছে কেমিক্যালটা ইনপুট হয়, ওই সাকশন করে তুমি এই অব্দি নিয়ে আসবে চোষক দিয়ে। এখানে আনলে তুমি চোষকটা থামাই দিবে, এখানে একটা পুরো মধ্যে আটকাই দিবে। তাহলে কি হবে, এই দিক দিয়ে কেমিক্যালটা বের হইতে পারবে না। এটা হচ্ছে পিপেট। এরপরে একটা করি আমরা। এরপরে যেটা আছে, এটা এটা হচ্ছে অনেকটা পরিচিত একটা জিনিস, এটা হচ্ছে কনিক্যাল গ্লাস। আচ্ছা, পিপেটের গায়ে দেখা যাচ্ছে কিনা জানি না। পিপেটের গায়ে লেখা থাকে হচ্ছে টিডি। এটা মানে হচ্ছে টু ডেলিভার। টিডি মানে কি বললাম, টু ডেলিভার, কতটুকু তুমি সলিউশন ডেলিভার করতে পারতেছো। টি টি টু ডেলিভার। বিভিন্ন সাইজের শেপের পিপেট হতে পারে, 10 মিলি, 20 মিলি, 25 মিলি এরকম। আচ্ছা, এত বুঝতে হবে না। এটা যেটা হচ্ছে এটার নাম কনিক্যাল গ্লাস। এটার নাম কি বললাম, এটা হচ্ছে কনিক্যাল গ্লাস। কোন শেপের হয়, তো এই জন্য এই যে কোন শেপের হয়, তাই এটার নাম হচ্ছে কনিক্যাল গ্লাস। আচ্ছা, তো এটা এরকম দেখ, মেজার করা দেওয়া আছে। এখানে 100, 150, 200, 250 এরকম হচ্ছে। সাধারণত এটা সাধারণত 250 ml হয়, এটা খুব বেশি একটা চেঞ্জ করা হয় না। 250 ml হয়, তবে 500 পাওয়া যায়, কম বেশি হতে পারে। এটা সুবিধা নাকি, এটা হচ্ছে এই জায়গাতে হাতের আঙ্গুল দিয়ে ধরে তুমি হচ্ছে এটাকে নাড়াইতে পারবা, এটাকে এদিক ওদিকে নাড়াবে, যখন ডাইটেশনের টাইমে এরকম নাড়াইতে থাকে একটু ঘুরাই নিতে পারো। তো যার একটা মেশিন মেশিন এটা আসলে একটা পানি ধরে রাখার জিনিস, এটাকে বলা হচ্ছে ওয়াশ বটল। এটাকে বলা হচ্ছে ওয়াশ বটল। এখানে একটা অ্যাঙ্গেল করে দেওয়া আছে। এখানে একটা অ্যাঙ্গেল করা আছে। এই অ্যাঙ্গেলটা অলমোস্ট 45 ডিগ্রি হয়, অনেক সময় 60 ডিগ্রিও থাকে, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, সেরকম থাকে। 60 ডিগ্রি এখানে করে দেওয়া আছে। এটা একটা ব্লু কালারের বটল। আহ এই জায়গাটুকু ট্রান্সপারেন্ট হইতে হয়, এই জায়গাটুকু ট্রান্সপারেন্ট হইতে হয়। এখানে কি কি রাখা থাকে, এখানে হচ্ছে ডিস্টিল ওয়াটার। কি রাখা থাকে বলো, ডিস্টিল ওয়াটার। আমরা এর আগে একবার করে আসছি ডিস্টিলেশনে। ডিস্টিল ওয়াটার হচ্ছে খাওয়ার উপযুক্ত, এটা শুধুমাত্র কেমিক্যাল ল্যাবে ইউজ করা হয় আর কি। তো এই ডিস্টিল ওয়াটারকে ক্যারি করার জন্য হচ্ছে এটা ইউজ করা হয়। এটাতে কি করে আমরা, এটাতে হচ্ছে ধরো বুলেট পরিষ্কার করা হচ্ছে, কার্বনিক্যাল ফ্লাস্ক পরিষ্কার করা হচ্ছে, এখানে চাপ দিলেই তোমার হচ্ছে এদিক থেকে পানি বের হয় আর কি। শুধুমাত্র আমরা যেরকম হচ্ছে ফিল্টারে পানি খাই, যেরকম স্পিডে বের হয়, ঠিক সেম স্পিডে এদিক থেকে পানি বের হয়। তো এটাতে মেইনলি হচ্ছে পরিষ্কার কাজে ইউজ করা হয়। এটা কোনো মেজারমেন্ট হয় না, এটা জাস্ট পানি ভরে রাখার জন্য জিনিস, এটাতে কোনো মেজারমেন্ট হয় না। আচ্ছা, এটা গেল। আচ্ছা, পরেরটা তো যাই। এটা বুঝছিস। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি। এটা যেহেতু ওয়াশ মেশিন চলে আসছে, আমি একটু বলে দেই হচ্ছে আহ, কি বলবো জানি। আচ্ছা, কোনো কিছু ক্লিন করবো কিভাবে, ক্লিনিং মেইনলি হচ্ছে বুলেট, বুলেট ক্লিনিং খুবই ইম্পর্টেন্ট। সাধারণত টাইট্রেশন কাজে আমরা বুলেটটাকে ইউজ করে থাকি। তো বুলেটটা যে ক্লিন আছে সেটা এনশিওর করার জন্য শুরুতে যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে রিনসিং। রিনস করা হয়, বা রিনসিং বাংলা হচ্ছে ধৌত করা। এটা হচ্ছে রিনসিং। আলাদা করে কেন বলতেছি, রিনসিং করা মানে হচ্ছে তুমি যে কেমিক্যালটা বুলেটে এখন রাখবা, সেই কেমিক্যাল দিয়েই হচ্ছে বুলেটটাকে কিছুক্ষণ ঝাঁকাইতে হবে। ব্যবহার করে তুমি যে দ্রবণটা বা যে সলিউশনটা বুলেটে ইনপুট দিবা, বুলেটে ঢুকবে যে সলিউশনটা, যেটা তুমি ইউজ করবে,
সেই সলিউশনটা দিয়ে বুলেটটাকে কয়েকবার ঝাঁকাইতে হবে। এটাকে বলা হচ্ছে রিনসিং। এটা কেন স্পেশাল? সাধারণত আমরা পানি দিয়ে ঝাঁকাইতে পারি, তবে পানি দিয়ে এখানে ঝাঁকানো নিষেধ। কেন? রিনসিং এর নিয়ম কি, তুমি যদি বুলেটের মধ্যে, কথা হচ্ছে তুমি যদি H2SO4 অ্যাড করো বুলেটে, তাহলে H2SO4 দিয়ে তোমাকে রিনসিং করতে হবে, যখন ঝাঁকাইতে হবে এই সলিউশনটা ঢুকায়। বা তুমি যদি HCl নাও, তাহলে বুলেটের মধ্যে HCl ইনপুট দিয়ে তোমাকে কিছুক্ষণ ঝাঁকাইতে হবে। ঝাঁকানো শেষ হয়ে গেলে ওই কেমিক্যালটাকে ফলাই দিবা। এরপরে তুমি পানি দিয়ে ধোবা। সেকেন্ড স্টেজে গিয়ে পানি আসে। পানি দিয়ে ধোয়ার পরে তুমি যদি দেখো বুলেটটা পুরা গা বেয়ে বেয়ে পানিটা পড়ে গেছে, একদম এদিক থেকে পুরা গা বেয়ে পানি পড়ে গেছে। পানির একটা বিন্দুও এভাবে এখানে আটকানো নাই। এরকম আমরা যেরকম কোনো কিছু ভেজাইলে এরকম দেখি না যে জগে বা গ্লাস এরকম পানি লেগে থাকে, এক ফোঁটা পানিও থাকা যাবে না। নো ফোঁটা অফ পানি, এক ফোঁটা পানিও এখানে কি থাকা যাবে না। কেন? পানি থাকলে কি হবে? পানি থাকলেই বোঝাবে যে ওই জায়গাতে কোনো একটা সূক্ষ্ম দানা বা কোনো একটা সূক্ষ্ম নতুন কেমিক্যাল থেকেই গেছে, ওটা এখনো ধোয়া সম্ভব হয়নি। যদি ওটা না থাকতো তাহলে কি হতো? পানিতে ওটাতে আটকাইতো না, পানি সরাসরি পড়ে যেত গ্র্যাভিটির টানে। বাট এখানে যেহেতু কয়েক ফোঁটা পানি দেখা যাচ্ছে, তার মানে কি এখানে অবশ্যই কিছু না কিছু ছিল যেটাতে পানিটা আটকাইছে বা যেটা পানিটাকে ধরে রাখছে। তো এটাই হচ্ছে বুলেট পরিষ্কার করার একটা সেফটি মার্ক, হচ্ছে আমরা ফার্স্টে রিনসিং করবো। রিনসিং করার পরে পানিতে ধুইতে হবে। যদি পানি পুরোপুরি বুলেটটাকে একদম ওভার পাস করে চলে যায়, কোনো পানির একটা দানাও যেন না থাকে, তাহলে বুঝবো যে হ্যাঁ বুলেটটা আমার ক্লিন হয়েছে। আর যদি দেখা যায় কোথায় পানি আটকে আছে, তাহলে বুঝবো যে আমার বুলেটটা ক্লিন হয় নাই। বই পড়বা, বই পড়লে বুঝতে পারবে, এটা এত ডিটেইলসে যাওয়া লাগবে না। এখানে খেয়াল করো, আমরা অনেক সময় টেস্ট টিউবকে হিট দেই, তো হিট দেওয়ার জন্য আমাদের লাগে হচ্ছে বোলসেন বার্নার। বোলসেন বার্নার লাগে, এটা দেখতে যেরকম এখানে একটা ভিত্তি থাকে, ভিত্তির উপর একটা স্তম্ভ থাকে কলাম টাইপের, এই উপর দিয়ে হচ্ছে এরকম হচ্ছে শিখা বের হয়, যেখানে দেখতে পাবে শিখা থাকে। শিখা বিভিন্ন ধরনের কালার হয় আর কি। তো এখানে একটা ফুটা দেখতে পাচ্ছ, এই ফুটাতে মেইনলি হচ্ছে বাতাস ঢুকে, হচ্ছে বানানে এই ফুটাতে মেইনলি বাতাস ঢুকে। এই যে এখানে খেয়াল করো ফুটা দেখা যাচ্ছে। এই ফুটাগুলা দিয়ে মেইনলি হচ্ছে বাতাস ঢুকে। আর এটা একটা স্ক্রু হচ্ছে বার্নারটাকে চালু করার জন্য। বার্নারটা যে গ্যাস থাকবে না, যে গ্যাসটা দিতে ঢুকবে, সেই গ্যাসটা চালু করার জন্য হচ্ছে এই একটা স্ক্রু থাকে। যদি এই গ্যাস এবং বাইরে থেকে আসা অক্সিজেন যদি একই লাইনে থাকে, তাহলে সুন্দর মতো এই যেরকম ব্লু ফ্লেম দেখা যায়, নীল কালারের শিখা, নীল কালারের ফ্লেম দেখতে পাবে। তো বুনসেন বার্নারের ফ্লেম গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় আর কি, কালার দেখলে বোঝা যায় ফ্লেমটা কি অবস্থায় আছে। যদি দেখো গ্যাসের পাইপ এবং এই ইয়ারের যে হোলটা, মানে বাতাস ঢোকার যে হোল, সেটা যদি এক লাইনে অ্যালাইনমেন্টে থাকে, তাহলে পর্যাপ্ত পরিমাণে বাতাস এখানে ঢুকবে। মানে এটা কাইন্ড অফ তোমাদের জানলার মতো আর কি। জানলা যদি খোলা থাকে, তার মানে কি অনেক বাতাস ঢুকবে। আর জানলা যদি একটু একটু করে বন্ধ করে দাও, তাহলে এটা জানলা তুমি একটু অব্দি কাভার করে রাখছো, এমন হতে পারে তুমি জানলাকে হচ্ছে এতখানি অব্দি কাভার করছো। এমন হতে পারে তুমি জানলাকে হচ্ছে একদম পুরোটা কাভার করে রাখছো, হতে পারে না? হতে পারে। তো এটা হচ্ছে সেরকম একটা জানালার মতো, যদি যদি জানালাটা পুরোপুরি খোলা থাকে, তাহলে আমার এরকম ব্লু কালারের ফ্লেম দেখতে পাবো, শিখা হবে নীল কালারের। যদি একটু একটু করে অফ করা শুরু করো, এই যে এয়ার হোলটা হাফ, মানে হাফ ক্লোজড হাফ ওপেন, তাহলে ভায়োলেট কালারের হবে। স্লাইটলি ওপেন যদি করো, হালকা একটু খুলছে শুধুমাত্র, তাহলে এরকম একটু অরেঞ্জ কালার হয়ে যাবে। আর একেবারেই বন্ধ, একদম বন্ধ হয়ে গেলে দেখো ইয়েলো কালার হয়ে যাচ্ছে। এটা সব থেকে খারাপ, এটা আমরা কোনোভাবেই ইউজ করবো না। সব থেকে খারাপ এটা। সব থেকে ভালো কোনটা? এই মালটা সব থেকে ভালো, একদম প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে, অনেক বাতাস পাচ্ছে এখানে। তাহলে বুঝতে পারলাম যে বুনসেন বার্নারে শিখাটা কয়েক ধরনের হতে পারে। বুনসেন বার্নার যে শিখা, এটা ধরনটা বোঝানোর জন্য এটাকে দুই ধরনের শিখা বলা হয়। দুই ধরনের আছে। একটা এই যে এই পার্টটা হচ্ছে কি বলতো, ব্রাইট লাইট আছে ইয়েলো কালার, এটা হচ্ছে ডাল। তো
ডাল মানে হচ্ছে বা কোনো কালার নাই, কোনো দীপ্তি নেই, উজ্জ্বলতা নাই। এই উজ্জ্বলতা না থাকাটাই হচ্ছে আমাদের জন্য ভালো। কেন ভালো? পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাইলে তোমার যে গ্যাস, সোজা কথা গ্যাস হচ্ছে মিথেন, কার্বন ডাই অক্সাইড, পানি তৈরি হবে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাইলে ভালো পরিমাণে হিট উৎপন্ন হবে, হিটের অ্যামাউন্ট কি হবে, হিট বেশি হবে, এবং হচ্ছে প্রপার কম্বাসন হবে, প্রপার দহন হবে আর কি। ভালো করে, ভালো পরিমাণে দহন হইলে মানে ভালো পরিমাণে কম্বাসন হইলে তোমার এক্সট্রা কোনো কার্বনের ফুটপ্রিন্ট থাকে না। প্রপার দহন হইলে, প্রপার কম্বাসন করলে কোনো কার্বনের ফুটপ্রিন্ট বা কার্বনের হচ্ছে ছাই, এটা থাকে না। বা এটাকে কার্বন স্যুটও বলা হয়, কার্বন ফুটপ্রিন্ট না বলে কার্বন স্যুট বলা ভালো। কার্বন স্যুট বানানো ধরো এরকম সম্ভব হবে। কার্বন স্যুট মানে হচ্ছে শীষকালি, বাংলা শীষকালি মানে একদম পাতিল যেরকম কালো হয়ে যায় না নিচে, গুলোতে বলে কার্বন স্যুট। তারপর এসি ডবল টি মানে যে বানানটা ভুল হতে পারে। এটাকে বাংলায় বলা হয় হচ্ছে শীষকালি। পাতিলের নিচে যখন কালি করে, ওই পাতিলের কালিটাকে বলা হচ্ছে কার্বন স্যুট। এটা খুবই খারাপ জিনিস, প্রকৃতিতে খুবই খারাপ। এটা মনে হচ্ছে কেমিক্যাল, পরিবেশ দূষণের জন্য একটা ম্যাটেরিয়াল, পরিবেশ দূষণ করে থাকে, এটা খুব খারাপ জিনিস। তো প্রপার দহন হইলে কার্বন ফুটপ্রিন্ট কি থাকবে না, কোনো কার্বন শীষকালি পাবো না। সেটা কিন্তু ইকো ফ্রেন্ডলি হবে, এটা কিন্তু পরিবেশের জন্য ভালো, ইকো ফ্রেন্ডলি। আমরা ট্রাই করবো হচ্ছে এই ডাল যে বার্নিংটা হবে এটাই ট্রাই করো। ডাল বার্নিং হলো খেয়াল করো, দুই ধরনের কালার দুই জায়গাতে দেখতে পাচ্ছ। মাঝখানে যে কোর আছে সেই কোরটা কিন্তু বেশ ডার্ক, কোরটা কিন্তু বেশ ব্লু শেপের, আর এটা একটু লাইট ব্লু শেপের হচ্ছে। মেইনলি আমরা যখন টেস্ট টিউবটা ধরবো, আমরা সাধারণত টেস্ট টিউবটাকে এই লাইট ব্লুটাতেই ক্যারি করবো আর কি। এই ব্লুটাতে আমরা নিয়ে যাবো না। কেন নিয়ে যাবো না? এই ব্লুটা হওয়ার রিজন কি বলতো? শিখাটা যদি আমি এভাবে চিন্তা করি, এরকম না শিখাটা, এদিকেও বার্ন হচ্ছে, ভেতরেও তো বার্ন হচ্ছে। তো ভেতরে বার্ন হওয়ার আগে তোমাকে বাতাসটাকে এই একটা লেয়ারকে অতিক্রম করে আসতে হয়েছে না? অক্সিজেনটাকে তো আগে এই লেয়ারটাকে অতিক্রম করে আসা লাগছে, এরপরে ভেতরে ঢোকা লাগছে। সো হতে পারে যে তোমার এই লেয়ারটাকে কাভার করার টাইমে কিছু অক্সিজেন কমে গেছে, এবং এখানে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। অক্সিজেন একটু কম পাইলে কিন্তু কার্বন ডাই অক্সাইড না হয়ে কার্বন মনোক্সাইড হয়, এটা আমরা করছি না? যে অক্সিজেন একটু কম দাও, তাহলে কি হবে, এই জায়গাতে কার্বন মনোক্সাইড হইতে পারে। তো কার্বন মনোক্সাইড হইলেই মেইনলি এটা এরকম ব্লু কালার দেখায় আর কি। হ্যাঁ, কার্বন মনোক্সাইড হইলে এটাই সাধারণত ব্লু কালার হয়ে যায়। তো এই কার্বন মনোক্সাইড থাকার কারণে এটা একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে রিডাকশন ফ্লেম। বলা হয় এটাকে, বলতো, রিডাকশন ফ্লেম। আমরা এসএসসি লেভেলে চ্যাপ্টার 10-এ যখন কেমিক্যাল এক্সট্রাকশন করছি বা মেটাল এক্সট্রাকশন করছি, তখন ছিল দেখবে একটা কার্বন রিডাকশন প্রসেস। কার্বন রিডাকশন নামে একটা প্রসেস ছিল। তো কার্বন রিডাকশনে আমরা কার্বন মনোক্সাইড ইউজ করেছিলাম। তো ওই কার্বন মনোক্সাইড এখানে তৈরি হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে রিডাকশন ফ্লেম। সেই মাঝে এই জিনিসটার নাম বলতো রিডাকশন ফ্লেম। এটাতে টেম্পারেচার কম থাকে, আর টেম্পারেচার বেশি থাকে কোনটাতে, এই যে লাইট ব্লুটাতে। এটা প্রপারলি অক্সিজেন পাচ্ছে, টেম্পারেচার বেশি। তো আমরা কি করব কেমিক্যাল টেস্টের জন্য বা কেমিক্যাল হিট দেওয়ার জন্য, এই বাইরের যে শিখাটা, বাইরের শিখাটাকে ইউজ করবো। So আমরা খবরদার এই ভেতরে কোনো কিছুতে কিছু ঢুকাবো না, আমরা হিট দেবো কোথায়, এই যে বাইরেরটাকে ইউজ করবো আমরা। তো বার্নিং করছি, আর এটা হচ্ছে বুলসের বার্নার। আর এই যে এই জিনিসটা, এটা হচ্ছে তোমার স্পিরিট ল্যাম্প। এই মালটার নাম হচ্ছে স্পিরিট ল্যাম্প। এটা আগে ইউজ হইতো, এখন তো তেমন একটা ইউজ নেই, তারপরে কিছু কিছু জায়গাতে ইউজ করা হয় আর কি। এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। এখানে হচ্ছে স্পিরিট দেওয়া থাকে, স্পিরিট মানে হচ্ছে অ্যালকোহল। স্পিরিটটাকে বার্ন করে হচ্ছে এটা আগুন করে আর কি, আগুন করে স্পিরিটটাকে বার্ন করে। আর এটা হচ্ছে সেটা ঢাকনা, এই ঢাকনাটা দিয়ে এটাকে অনেক সময় ঢেকে দেওয়া হয়। এখানে খেয়াল করো, এই যে বার্নারের, এটা হচ্ছে ধরে না ধরে এই যে কি বাইরে ধরছে,
এবং এখানে একটা অ্যাঙ্গেল করছে, খেয়াল করছে, একটা অ্যাঙ্গেল করে কিন্তু এখানে হিট দেওয়া আছে। টেস্ট টিউবটাকে এরকম একটা অ্যাঙ্গেল করে ধরা হয় এবং টেস্ট টিউবের তলায় হিট দেওয়া হয়। নট এই জায়গাগুলোতে হিট দেওয়া হচ্ছে, টেস্ট টিউবের কোথায় হিট দেবে, তলাতে হিট দিব এবং একটু কাত করে ধরতে হয়, বুঝছেন? আচ্ছা, একটু মনে রাখবো টেস্ট টিউবে কিভাবে হিট দিতে হয়। এগুলো দেখলে একটু মানে পড়াটা ইজি হয়। আচ্ছা, এটা হলো টেস্ট টিউব। অন্য যদি কিছু হয়, অন্য কিছু বলতে তোমার ধরো টেস্ট টিউব না, বরং ধরো তোমার একটা কি বলে, একটা বিকার, বিকারে তুমি হিট দিতে চাও, তাহলে কি করবে? বিকারে যদি হিট দিতে চাও তাহলে তোমাকে একটা ট্রাইপড ইউজ করতে হবে। আমি বিকারে হিট দিতে চাই, বিকারে তাপ দিব, তাহলে কি করতে হবে? আমাকে একটা ট্রাইপড ইউজ করতে হবে, তার জালি লাগবে। তার জালির উপরে একটা পেস্টের প্রলেপ থাকবে, একটা অ্যাসবেস্টাস পেস্টের একটা প্রলেপ দেওয়া হবে, তার জালির উপর চারকোনা হয় এবং এখানে একটা সাদা পেস্টের মতো দেওয়া থাকে এটি, তার জালি থাকে এবং মাঝে সাদা কালারের পেস্ট দেওয়া থাকে। আমরা এইটার উপরে মেইনলি বিকারটাকে বসাবো। বিকারটাকে এটার উপরে বসায় হচ্ছে নিচ থেকে জেনসেন বার্নার দিয়ে আমরা হিট দিব। এখানে গ্যাস থাকবে, গ্যাসের ইয়া থাকবে, সুইচ থাকবে, এটাতে হিট দিব। সো স্পিকারে হিট দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের একটা ট্রাইপড লাগবে, যেটা হচ্ছে বুনসেট বার্নার, হিট দেওয়ার জন্য বার্নারের ফ্লেম। আমরা ট্রাইপড ইউজ করবো, এরকম ট্রাইপড থাকবে আমাদের। ট্রাইপডের উপরে তার জ্বালিয়ে দিব, তার জ্বালিয়ে বসাবো এখানে, এরকম এরকম তার জ্বালিয়ে থাকে। তার যে এই জায়গাতে হোল করে হচ্ছে আমরা অ্যাসবেস্টাসের পেস্ট দিয়ে থাকি এবং এর উপরে হচ্ছে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত বিকারটাকে বসাবো, বা যে বালতি বা যে মেজারিং গ্লাস সেটা বসাবো। আচ্ছা, এটা একটা গেল বিকারে হিট দেওয়ার কৌশল। এরপরে এই যে আরেকটা জিনিস, পোর্সেলেইন ডিশ। পোর্সেলেইন মানে ভুল হইতে পারে, একটু দেখে নিয়ে বইতে। পোর্সেলেইন ডিশ, পোর্সেলেইন ডিশে কি করা হয়? এটা হচ্ছে একটা ছোট্ট বাটি টাইপের জিনিস। ছোট বাটি, এখানে সাধারণত কোনো পাউডার কেমিক্যাল ধরার কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে এখানে রাখলে অনেক সময় হিট দেয়। ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হবে। তো এই একটা পাউডার জিনিসকে কই রাখবে? পাউডার তো রাখার বা উপায় নাই, বাতাসে রাখলে ঘুরে চলে যাবে। পাউডার টাইপের জিনিসপত্র রাখার জন্য হচ্ছে এটা এইভাবে ভর্তি করা হয় পাউডার দিয়ে। দেন তুমি নিচ থেকে তুমি তাকে বার্নার দিয়ে হিট দাও। এটা হচ্ছে পোর্সেলেইন ডিশ। এটা সিরামিকের মতো সুন্দর কিউট সাদা কালারের হয়। তো এই হচ্ছে পোর্সেলেইন ডিশ। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার বাথ। এটার নাম হচ্ছে ওয়াটার বাথ, বা বাংলায় বলা হয় হচ্ছে পানি গাহক। এখানে কি করা হয়? এই যে খেয়াল করে টেম্পারেচার মার্ক করার জন্য এখানে ডিজিটাল একটা স্ক্রিন আছে, এর একটা ঢাকনা, এটা হচ্ছে ঢাকনা। এই ভেতরে ওয়াটার দেওয়া আছে, পানি দেওয়া আছে। সাধারণত কি করা হয়? মেশিন দিয়ে পানিকে গরম করা হয়। পানিকে গরম করা হয়, তাহলে পানি গরম হয়ে থাকবে। এরপর তুমি এর মধ্যে তোমার যে মেজারিং ফ্লাস্ক বা কনিক্যাল ফ্লাস্ক দেওয়ার কথা সেটা এখানে বসায় দেবে। তাহলে পানি থেকে তাপ নিয়ে সেই জিনিসটা গরম হবে। তাহলে ওয়াটার বাথের প্রসেসটা কিরকম? আসলে পানি থাকে, ধরে কথা হতো পানির টেম্পারেচার হচ্ছে ধরো 95, স্ট্যান্ড অফ ধরে নিচ্ছি আমি। এখানে একটা কনিক্যাল ফ্লাস্ক বসেছে এই পানির মধ্যে। তাহলে পানি থেকে হিটটা হয়ে যাবে, পানি থেকে হিটটা যাবে হচ্ছে কনিক্যাল ফ্লাস্কের ভেতরে। তখন কনিক্যাল ফ্লাস্কের ভেতরে থাকা সলিউশনটা আস্তে আস্তে কি হবে? গরম হবে। এটা করা হয় যদি হচ্ছে তোমার এরকম যে less than 100 ডিগ্রি সেলসিয়াস লাগবে, তখন এটা ইউজ করা আসলে এত এত কিছু জানা লাগবে না। ওয়াটার বাথের অনেক ইউজ আছে। অনেক সময় হয় কি, ডেসিকেটর নামে একটা জিনিস আছে, আমি ছবি দেই নাই যদি। ডেসিকেটর অনেকটা ভুল হইতে পারে। ডেসিকেটর মানে হচ্ছে শুষ্ককরণ, মানে হচ্ছে ড্রাই করবো, তাপ দিয়ে কোনো একটা ভেজা জিনিসকে ড্রাই করবো। আমরা যেরকম হচ্ছে এয়ার ড্রায়ার ইউজ করে থাকি। এয়ার ড্রায়ার মানে কি? গরম বাতাস চুলের নিচে দিয়ে চুলটাকে শুকনো করা হয়।
কাইন্ড অফ ডেসিকেটর হচ্ছে এরকম যে কোনো কিছু রাসায়নিক পদার্থ শোষণ করতে বা ড্রাই করতে আমরা ডেসিকেটর ইউজ করে থাকি। আচ্ছা, পরের এই জিনিসটা হচ্ছে রিএজেন্ট বটল। এটা হচ্ছে রিএজেন্ট বটল। রিএজেন্ট কি জিনিস? রিএজেন্ট মানে হচ্ছে যেসব কেমিক্যাল আমাদের এক্সট্রা লাগে, যেসব কেমিক্যাল হচ্ছে আমাদের এক্সট্রা লাগে, যেরকম কি ধরো কথা কথা হচ্ছে আমরা জিঙ্ক, ধরো জিঙ্কের মানে জিঙ্ক ক্লোরাইড, আর এর মধ্যে আমরা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম। জিঙ্ক ক্লোরাইড হচ্ছে আমাদের মেইন জিনিস, এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশানো তাহলে কি হবে? জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড এক হয়ে থাকবে, জিঙ্ক হাইড্রোক্সাইডের তলানিতে। তো এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড তলানি ফেলানোর জন্য আমরা কি করলাম? এই একটা এক্সট্রা জিনিস ইউজ করলাম, এটাকে বলা হচ্ছে রিয়েজেন্ট। এটা হচ্ছে আমাদের মেইনটার সাথে রিয়াকশন করানোর জন্য আমরা এক্সট্রা যেটা অ্যাড করলাম, এই এক্সট্রা জিনিসটার নামই হচ্ছে রিয়েজেন্ট। রিয়েজেন্ট বা বাংলায় বলা হয় হচ্ছে বিকারক। বাংলায় বলা হচ্ছে কি বলো? বিকারক। তো এই রিয়েজেন্ট রাখার জন্য হচ্ছে রিয়েজেন্ট বটল থাকে, এরকম রিয়েজেন্ট বটলের কর্ক থাকে, গ্লাসের গ্লাসের কর্ক থাকে, গ্লাসের ছিপি বলে থাকে একটা, এইটা দিয়ে এখানে দেওয়া থাকে আর কি। আর এখান থেকে আমরা ঢেলে 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 টেস্ট করারই কাজ করবো। অবশ্যই রিয়েজেন্ট বটলটা ডান হাতে ধরবো, অবশ্যই এটাকে কি করবো? ডান হাতে ধরবো। আর বাম হাতে থাকবে হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউবটা থাকবে বাম হাতে, আর এটা ডান হাতে। তো ডান হাতে এখানে ঢালবো, বাম হাতে টেস্ট টিউব থাকবে, টেস্ট টিউবে জিনিসটা করবে আর কি। সেটা হচ্ছে নর্মস। নর্মস মানে হচ্ছে কিছু নিয়ম। NORMS, নর্মস মানে হচ্ছে কি? নিয়ম, যেটা আমাদের ফলো করা উচিত কেমিক্যাল ল্যাবে। আচ্ছা, অনেক সময় হচ্ছে এই তোমার এই বোতলের গায়ে লেখা থাকে যে এটা কি কাজে লাগতেছে, বা এটা কি ডাইলিউটেড, ডাইলিউটেড মানে লঘু কিনা, লঘু কম। ডাইলিউটেড মানে হচ্ছে ডেনসিটি কম, ডাইলিউট মানে হচ্ছে পানি বেশি, যার ফলে ডেনসিটি কি কত কম, দ্রব্যের পরিমাণও কম। আর কনসেন্ট্রেটেড মানে হচ্ছে পানি কম, আমার ম্যাটেরিয়ালটা বেশি, দ্রব্য বেশি, যার ফলে কি হচ্ছে ডেনসিটিও বেশি। সো ডাইলিউট থাকলে এটাকে আমরা ডিল লেখে থাকি, কনসেন্ট্রেটেড থাকলে কনস লেখা থাকে। সো এই রিয়েজেন্ট বোতল, এটা গায়ে নাম লেখার বইটা হচ্ছে এরকম যে এটা এরকম থাকে, ডিল সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখা যাচ্ছে না মনে হয়, এটা দেখাই। এটা গায়ে নাম লেখার বইটা হচ্ছে ডিল সোডিয়াম হাইড্রোক্সাইড। এরকম লেখা থাকে, ডিল মানে ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড বা কনস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরকম লেখা থাকে আর কি। আর কাগজ দিয়ে এর উপর বসাই কষ্টের মেরে দেওয়া হয় চারদিকে। এটা গেল। বইতে দেখবা চার্ট দেওয়া আছে, কোন কোন কেমিক্যাল কি কি কাজে ইউজ করা হয়, এটা একটু পড়বা বইয়ের চার্ট থেকে। আর আরেকটা জিনিস পড়বা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে আমাদের। ইন্ডিকেটর, আমি ফাঁকা জায়গাতে চাই। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর মানে হচ্ছে যে জিনিসটার মাধ্যমে আমি কোন একটা রিয়াকশন শেষ হয়েছে কিনা বুঝতে পারবো। ইন্ডিকেটর, ইন্ডিকেটর হচ্ছে এমন একটা জিনিস যেটা নিজের কালার পরিবর্তন করার মাধ্যমে, কালার পরিবর্তন করার মাধ্যমে রিয়াকশন এর সমাপ্তি বোঝায়। কালার পরিবর্তন করার মাধ্যমে রিয়াকশন যে শেষ হয়েছে, যে সমাপ্তি হয়েছে রিয়াকশনটা, সেটা বোঝাচ্ছে। তো কেমন কাজ করে? ধরো কনিক্যাল ফ্লাস্ক নিচে তুমি কনিক্যাল ফ্লাস্কে টাইট্রেশন করতেছো। ধরো কথা কথা শুরুতে এটার পিএইচ ছিল হচ্ছে H4, ধরো কথা কথা। এর মধ্যে তুমি হচ্ছে একটা অ্যাসিডিক হচ্ছে একটা ইয়ে দিলাম, ধরো কথা কথা মিথাইল, মিথাইল অরেঞ্জ দিলাম হচ্ছে।
মিথাইল অরেঞ্জ দিলা, তাহলে রিয়াকশন করার পরে কি হবে? তুমি বাইরে থেকে হচ্ছে ধরো একটা কিছু অ্যাড করতেছো, এটা ধরো এখানে মনে করো হচ্ছে একটা অ্যাসিড আছে, তুমি এখানে অ্যাড করলে হচ্ছে ধরো K2Cr2 একটা ইয়ে অ্যাড করছো, অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করছো। কনিক্যাল ফ্লাস্কে তোমার HCl ছিল এবং এখানটা K2Cr2 অ্যাড করছো। এখানে রিয়াকশন হবে, রিয়াকশন হইলে ধরো কথার কথা পিএইচটা 4 থেকে আস্তে আস্তে চেঞ্জ হবে, 4, 4.5, 4.6, তারপরে 5, 5.1, 5.2 আমরা চেঞ্জ হইতে থাকবে। একটা পর্যায়ে ধরো কথার কথা 5.5 যখন পিএইচ ক্যারি করে ফেলবে, তখন ধরো এটার আগে কালার ছিল ধরো হচ্ছে কথা সাদা কালার ছিল ধরো, হুট করে সাদা কালারটা আস্তে আস্তে কালারফুল হইতে 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 কমলা কালার হয়ে যাবে। সাদা কালারটা ঢাস করে ধরো কমলা কালার হয়ে গেলে, এই কমলা কালার যখন হয়ে যাবে তখন বুঝবা তুমি আর যতই K2Cr7 ঢালো না কেন, এই যে যতই পটাশিয়াম ডাইক্রোমেট তুমি ঢালো না কেন, আর কোনো কালার চেঞ্জ হবে না। তার মানে যে রিয়াকশন যা করার অলরেডি রিয়াকশন করা শেষ, আর কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে এই যে মিথাইল অরেঞ্জ যেটা অ্যাড করলাম, এটাই হচ্ছে তোমার ইন্ডিকেটর। কি বললাম, আমার ধরো কথা কথা কনিক্যাল ফ্লাস্কে HCl ছিল সাদা কালার, এর মধ্যে আমি কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ অ্যাড করছি। ওকে, এবার বাইরে থেকে K2Cr2 অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করলাম, তাহলে এইটার সাথে এই সেলের রিয়াকশন হবে, কিছু একটা হবে, হোক বা না হোক হবে, ধরো কথা বলতে রিয়াকশন হইলে পিএইচটা চেঞ্জ হবে আস্তে আস্তে। পিএইচ আগে 4 ছিল, যেমন 4 থেকে বাড়তেছে 4, 4.2, 5, 5.2, 5.3, 5.4, যেই না 5.5 ধরো পাইলো, তখন দেখা যাবে এই সাদা কালারটা ঠাস করে কমলা কালার হয়ে গেছে। এই কমলা একবার হয়ে যাওয়ার পরে তুমি যতই বাইরে থেকে K2Cr2 ঢালো না কেন, যতই দাও না কেন, এটা আর কোনো কালার চেঞ্জ করবে না। So, এই দুইটা হচ্ছে আমার রিয়াকশন করতেছে, তাহলে থার্ড যে ব্যক্তি, এই থার্ড ব্যক্তিকে বলা হয় হচ্ছে ইন্ডিকেটর। আমার এখানে ইন্ডিকেটর কি? মিথাইল অরেঞ্জ, এরকম আরো অনেক আছে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস, ফেনফথ্যালিন, এগুলো অনেক আছে। একটু বইতে দেখো, বইতে নাম দেওয়া আছে, আমরা এটা আরো ডিটেইলস এ পড়বো হচ্ছে সেকেন্ড পার্টে, চ্যাপ্টার নাম্বার 3-এ। এরপরে আসে হচ্ছে এই সেফটি সিম্বল, খুব ইম্পর্টেন্ট হট টপিক এটা। এই চ্যাপ্টারে যদি বলো হট টপিক কি, তাহলে দিস ওয়ান ইজ দ্য হট টপিক এই চ্যাপ্টার। সাধারণত আহ, এই সিম্বল গুলোর মাধ্যমে আমরা কোন একটা কেমিক্যাল কেমন আচরণ করতে পারে সেটার একটা আইডিয়া পাই। তো এগুলাকে বলা হচ্ছে হ্যাজার্ড সিম্বল। কি বলা হয় এগুলাকে? হ্যাজার্ড সিম্বল বলা হয়। হ্যাঁ, আহ, এটা 1992 সালে একটা জাতিসংঘের সম্মেলন হয়, পরিবেশ বিষয়ক একটা সম্মেলন হয়। সেখানে হচ্ছে একটা থিম চালু করা হয়, সেই থিমটা হচ্ছে ওয়ান কেমিক্যাল, ওয়ান লেভেল, ওয়ার্ল্ড ওয়াইড। মানে সারা বিশ্বে একটা কেমিক্যালের জন্য একটা লেভেলই ইউজ করা হবে। তখন আমি যদি ঢাকাতে পটাশিয়াম হাইড্রোক্সাইড কিনতে যাই, তাহলে যে লেভেলটা পাবো, আমি যদি ধরো কথা কথা পাকিস্তানে পটাশিয়াম হাইড্রোক্সাইড কিনতে চাই, সেম লেভেলই পাওয়া যাবে। লেভেল বলতে এই যে হ্যাজার্ড সিম্বলটা যেন সেম থাকে আর কি। So, এটা হচ্ছে এই সম্মেলনের মূল কথা, যে বিশ্বের কোনো দেশ যেন এই জিনিসগুলোকে ঝামেলা না পাকায়। কেন ঝামেলা পাকাতে পারে? এটা একটা সেফটি জিনিসপত্র। মানে কোন একটা তুমি একটা জিনিস ইউজ করতেছো, হ্যান্ডেল করতেছো, এই জিনিসটা যেন সেফলি ইউজ করা যায় সেটা মাথায় রাখতে হবে। এই জন্য কিছু সিম্বল এখানে তারা লঞ্চ করছে, এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই আমরা ইন ডিটেইলসে পড়বো আর কি। আচ্ছা, তো এই কেমিক্যাল ইউজ করার জন্য রুলস রেগুলেশন করা হয়। সেই রেগুলেশনের নাম ছিল হচ্ছে সিএলপি রেগুলেশন। সিএলপি রেগুলেশন। সিতে কি? ক্লাসিফিকেশন, লেভেল, প্যাকেজিং। ক্লাসিফিকেশন, লেভেল, প্যাকেজিং, ম্যাটেরিয়ালটা কোন ক্লাসের, কোন টাইপের, সেটার উপর বেস করে লেভেল করবো এবং প্যাকেজ করবো। এটাকে বলে সিএলপি রেগুলেশন।
শুরু থেকে একটু দেখে আস্তে আস্তে বইয়ের সিকোয়েন্স অনুযায়ী আমি যাচ্ছি। বইয়েরটাই ফলো করি। বইয়ের প্রথমে দেওয়া আছে টক্সিকের কথা, টক্সিক দিস। বইতে লেখা আছে, আমি জাস্ট একটু পড়তে বলি তাইলে হচ্ছে। টক্সিক বাংলা হচ্ছে কি, বিষাক্ত। এটাও দেখো সেম সিম্বল দিয়ে বলছে, এটা একটু ভুল করছে আসলে। এটা একটু চেঞ্জ হয়। এটা যদি টক্সিককে আমরা টি লিখে থাকি, এটাকে দেওয়া হচ্ছে টি প্লাস। টি প্লাস দেওয়া হয়। তো দুটো সিমিলারই, আমরা একসাথে করে দুইটাকে। তো সাধারণত যেসব গ্যাস বা সলিড বা লিকুইড যেটা যদি টক্সিক হয়, বিষাক্ত হয়, পয়জনাস হয়, তাহলে এটার নামের সাথে টি অ্যাড করা হয়। টি মানে টক্সিক। যেরকম ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, বিভিন্ন লবণ, এগুলো হচ্ছে টক্সিক হতে পারে অনেক সময়। চশমা ইউজ করতে হবে, নাকে মুখে মাস্ক করতে হবে, এবং তুমি যে পাত্রটা ইউজ করবে সেই পাত্রটা যেন ইউজ করার পরে তুমি ধুয়ে ফেলো, সেটা এনশিওর করতে হবে। সেটা হচ্ছে টক্সিকের এক্সাম্পল। এন্ড ভেরি টক্সিক যদি হয় তাহলে সেটা নামের সাথে টি প্লাস দেখা থাকে। টি প্লাস, এটা হচ্ছে ভেরি টক্সিক। এটা আরো খারাপ। যেরকম হচ্ছে মার্কারির লবণ, সায়ানাইড, এগুলা অনেক খারাপ জিনিস, টক্সিক থেকে অনেক বেশি ক্ষতিকর, মৃত্যু অব্দি হতে পারে। এগুলো সাধারণত ডিরেক্ট স্কিন কন্ট্যাক্টে না আসাই ভালো। চশমা, মাস্ক এগুলো ইউজ করতে হবে। And অবশ্যই আহ, তুমি যে ট্যাম্পন বা যে গ্লাভস ইউজ করছো, ট্যাম্পন গ্লাভস এগুলো ধুয়ে ফেলতে হবে, এবং স্কিন পরিষ্কার করার জন্য ভালোভাবে হাতটা ধুয়ে ফেলতে হবে। এবং চোখে হচ্ছে আই ওয়াশ, আমরা একটু পরে বলবো, আই ওয়াশের জন্য শাওয়ার আছে, আই ওয়াশ শাওয়ার দিয়ে চোখটাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা, এটা হলো টি প্লাস। এরপরে সিমিলার আরেকটা আছে, খেয়াল করে দেখো, দুইটা এক্স দেখতে পাচ্ছ। দুইটা এক্স এখানে ভুল করছে একটু ছবিতে। একটাতে থাকে হচ্ছে এক্স এন, আর একটা থাকে হচ্ছে এক্স আই। অনেক জায়গাতে টক্সিক এরকম এটা চিহ্ন দেওয়া থাকে, হট চিহ্ন দেওয়া থাকে, সরি এক্সক্লামেটরি সাইন দেওয়া থাকে। টক্সিক এক্সক্লামেটরি সাইন দিয়ে অনেক সময় দেখানো হয় আর কি। আচ্ছা, তো এটা একটা হতে পারে। ইভেন হার্মফুল কে অনেক সময় হচ্ছে এক্সক্লামেটরি সাইন দেওয়া হয়। এটা একটু নতুন নতুন চেঞ্জ হয়েছে আর কি, বইতে তেমন নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে হার্মফুলটাকে এক্স এন লেখা হয়, যেটাকে লেখা আছে কি এক্স আই। বইতে দেওয়া আছে, তোমার কাছে যেটা লিখতে হবে বইতে দেওয়া আছে। একটা হচ্ছে হার্মফুল, এটাকে এইচ দিয়ে লেখা আমরা, সরি হার্মফুল এইচ, হার্মফুলকে এক্স এন দিয়ে লেখা হয়। এক্স এন মানে হচ্ছে harmful। আর এক্স আই যেটা হচ্ছে ইরিটেটিং, মানে উত্তেজক, বডিতে ইরিটেশন, চুলকানি তৈরি করে থাকে আর কি। চুলকানি তৈরি করবে, র্যাশ তৈরি করতে পারে, এগুলো হচ্ছে ইরিটেন্ট। সাধারণত হচ্ছে তোমার বিভিন্ন ব্লিচ, যেগুলো ব্লিচিং পাউডার, সিমেন্ট, সেক্ষেত্রে তোমার লৌহ অ্যাসিড বা ডাইলিউটেড অ্যাসিড বা ডাইলিউটেড বেস, এগুলো হচ্ছে ইরিটেটিং হয় অনেক সময়। আর হার্মফুল যেগুলো, হার্মফুলের ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার সাধারণত পেট্রোল, তারপর ডিজেল, বিভিন্ন ধরনের পেইন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে স্কিনের জন্য harmful, বা স্কিন বা আমাদের জামা কাপড়ে লাগলে এগুলো হচ্ছে ক্ষতি হতে পারে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে পোকামাকড় মারার যে ওষুধ, এগুলো কিন্তু বেশ হার্মফুল জিনিস, তাইলে পেটের সমস্যা হতে পারে। এছাড়া চোখ, আমাদের শ্বাসনালী, এগুলো তো অনেক সময় ঝামেলা করতে পারে। আচ্ছা, তাইলে কোনটা কোনটা গেল, টক্সিক গেল, ভেরি টক্সিক গেল, হার্মফুল গেল, ইরিটেট গেল। আরেকটা দেখো, ফায়ারের আছে, তিনটা ফায়ার আছে, খেয়াল করছে? একটা হচ্ছে হাইলি ফ্লেমেবল, প্লাস শুধু ফ্লেমেবল, হাইলি লেখা হয় না, শুধু ফ্লেমেবল লেখা হয়। একটা হচ্ছে এক্সট্রিমলি ফ্লেমেবল, আর একটা হচ্ছে অক্সিডাইজিং প্লাস ফ্লেমেবল। হ্যাঁ, তো যেটা হচ্ছে শুধু ফ্লেমেবল সেটাকে এফ লেখা হয়, যেটা এক্সট্রিমলি ফ্লেমেবল সেটাকে এফ প্লাস দেওয়া হয়, আর যেটা হচ্ছে অক্সিডাইজিং, হ্যাঁ, সেটাতে হচ্ছে ও লেখা হয়। তো যেটা হাইলি ফ্লেমেবল না, শুধু ফ্লেমেবল, হাইলি ফ্লেমেবল। ফ্লেমের সাইন দেখো, আগুনের শিখা যদি কমায় সেরকম একটা সাইন দেওয়া আছে। বিভিন্ন ধরনের পাউডার, জিঙ্ক, অ্যারোসল, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে ফ্লেমেবল জিনিসপত্র। এগুলোর জন্য এই সিম্বলটা দেওয়া থাকে।
হাইলি ফ্লেমেবল হচ্ছে যেগুলো আরো অনেক বেশি ফ্লেমেবল এবং অনেক বেশি রেগুলার ইউজ করা হয়। এরকম সিএনজির যে গ্যাস, এলপিজি, সিএনজির গ্যাস, তারপরে হচ্ছে অ্যারোসল, তারপরে ইথারের মিক্সচার, যেটা আমরা দেখছি কিন্তু ডাই ইথাইল ইথার, সেগুলো কিন্তু অনেক বেশি ইউজ করা হয়। এগুলো খুবই বেশি ফ্লেম করতে পারে, অনেক বেশি আগুনে দাহ্য হয়। দাহ্য, দাহ্য মানে হচ্ছে ফ্লেমেবল, আগুনে দহন করা যায়, কম্বাসন হয় যাদের, মানে সহজ কথা যাদের আগুন ধরে, এটা হচ্ছে ফ্লেমেবল, যাদের আগুন ধরার সম্ভব। একটু আগে আমরা স্পিরিট ল্যাম্প করছি না, স্পিরিট ল্যাম্পের যে স্পিরিট ওটা কিন্তু ইথারের হয়, ইথার বা অ্যালকোহলের হয়। সো অ্যালকোহল কিন্তু আমরা বলবো কি ফ্লেমেবল, অ্যালকোহল কিন্তু তাহলে ফ্লেমেবল বলবো আমরা। এটা গেল। আচ্ছা, এরপরে এক্সট্রিমলি ফ্লেমেবল হচ্ছে যে বললাম এলপিজি, সিএনজি, এগুলো খুবই মানে রেগুলার ইউজ করা হয় এবং বাল্ক অ্যামাউন্ট, অনেক বেশি অ্যামাউন্টে থাকে আর কি। এগুলোতে আমরা হচ্ছে এরকম সাইড দেখে থাকি। এছাড়া অক্সিডাইজিং এজেন্ট, এরকম হচ্ছে ক্লোরিন গ্যাস, এই যে উপরটা অক্সিডাইজিং ক্লোরিন গ্যাস। তারপরে হচ্ছে তোমার যে অক্সিডাইজিং এজেন্টের যে রিএজেন্ট বটল আছে, যে বোতলে কোনো অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয়, যেরকম হচ্ছে তোমার হাইড্রোজেন পারঅক্সাইড, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে পটাশিয়াম ডাইক্লোরাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এগুলো যে বোতলে ক্যারি করা হয় সেই বোতলে গায়ে এরকম অক্সিডাইজিং এর সাইন দেওয়া থাকে। এগুলা ইউজ করার নিয়মটা হচ্ছে গ্লাভস পরে, চশমা পরে ইউজ করতে হবে। স্কিনে যেন না লাগে সেটা অবশ্যই এনশিওর করতে হবে। এবং হচ্ছে তোমার খোলা পাত্রে রাখা যাবে না, কোনোভাবেই বাতাস ঢোকানো যাবে না, এটা একটা ইনশিওর করতে হবে। এবারটা হচ্ছে এক্সপ্লোসিভ, এটা বইতে আছে এক্সপ্লোসিভ, মানে দেখো এই যে বোমা বিস্ফোরণ হচ্ছে, এক্সপ্লোশন হচ্ছে, এটাকে ই লেখা হয়। ই মানে এক্সপ্লোসিভ, বোমা বিস্ফোরণ হচ্ছে। দেখবো না হচ্ছে যে কোনো, যেখানে ব্লাস্ট হতে পারে এরকম ইউজ করা হচ্ছে নাইট্রেটের জিনিস। নাইট্রেট বা নাইট্রাইল এগুলো থাকলে বুঝবো যে এটা ব্লাস্ট হতে পারে। নাইট্রোজেন সাধারণত অনেক বেশি এক্সপ্যান্ড হয়। তো নাইট্রোজেন যেখানে দেখতে পাবো এটা বুঝবো যে এটা মোটামুটি লেভেলের ব্লাস্ট হওয়ার মতো একটা জিনিস আর কি। এছাড়াও আরো অনেক অক্সিডাইজিং এজেন্ট আছে, যেরকম পারঅক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, হেভি মেটাল, এগুলো হচ্ছে এক্সপ্লোসিভ। এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পল বইয়ে এক্সাম্পল দেওয়া আছে। এই জিনিসগুলোর এক্সাম্পল হট, একবারে হট টপিক এটা, এগুলোর এক্সাম্পল একদম বই থেকে চুষে খেয়ে ফেলতে হবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে আর কি আছে, এনভায়রনমেন্ট, এই যে পরিবেশের জন্য ক্ষতিকর। দেখো মাছ টাছ মরে যাচ্ছে, গাছের পাতা ঝরে গেছে, পানি শুকিয়ে গেছে, পানিতে কালো কালো হিউমাস দেখা যাচ্ছে। So, এই জিনিসগুলো হচ্ছে পরিবেশের ক্ষতি করেছে। পরিবেশের ক্ষতি করে কিরকম জিনিস, যে বিভিন্ন অয়েল, বিভিন্ন কীটনাশক, পেস্টিসাইড, অতিরিক্ত পরিমাণে ফার্টিলাইজার, ডিটারজেন্ট, হ্যাঁ, এছাড়া অনেক ধরনের বাজে স্মেল অ্যালার্জি, যেটা অ্যামোনিয়াম গ্যাস সূত্র, এগুলো তুমি ঢুকাইতেছে পানিতে। অজস্র পরিমাণে হচ্ছে ডিটারজেন্ট ইউজ করা হচ্ছে সারাদিন, সাবানের ফেনা হচ্ছে। তারপরে মরা মাছ, মরা মুরগি বাড়িতে বের হচ্ছে, এগুলো সবই হচ্ছে কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। প্লাস এমন এমন কিছু হচ্ছে ম্যাটেরিয়াল আমরা ফেলে দিই, ক্রোমিয়াম, এগুলো কিন্তু প্রচুর পরিবেশের জন্য দূষিত হয়ে থাকে। সেগুলোর গায়ে এরকম সিম্বল দেওয়া থাকে আর কি। আহ, এরপরে কোনটা কি ছিল, করোসিভ, এই যে এটা, দিস ইজ করোসিভ, এই সাইনটা এখানে খেয়াল করো। আহ, বিভিন্ন টেস্টের থেকে ফোটায় ফোটায় জিনিসপত্র পড়তেছে এবং এই জিনিসগুলো কি হচ্ছে, হাতে পড়তেছে, হাত পুড়ে যাচ্ছে। একটা মেটালিক পাত্রে পড়ছে। আচ্ছা, আমি এটা অবতরণ করি। এই যে এটা টেস্ট টিউব থেকে কিছু দ্রবণ নিচে পড়তেছে এবং খেয়াল করে এখানে একটা বারের মতো দেখতে পাচ্ছেন, একটা ধরো একটা ধাতুর তৈরি, একটা মেটালের তৈরি কিছু। এটা খেয়াল করো এখানে কি হয়েছে, এটা স্ট্রেট না হয়ে খেয়াল করে একটু দেবে গেছে, তাই না? মানে কি এখানে আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। করোসিভ মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া বা ক্ষয়ে যাওয়া বলি আমরা। কিছুতে ধরো ভেঙে গেছে বা কোনো কিছু হচ্ছে পুড়ে গেছে, এরকম সামথিং। সাধারণত অ্যাসিড আর বেস, অ্যাসিড বেস, যে কোনো ব্লিচিং পাউডার, বিভিন্ন ধরনের ক্লিনার, ড্রেন ক্লিনার, হারপিক, এগুলোতে হচ্ছে করোসিভ অ্যাসিড পাওয়া থাকে। এরপরে হচ্ছে আর কি, এখানে কয়টা, 10টা হয়ে গেল। সো দিস 10 আর মেইন সিম্বলস। এছাড়া আরো কিছু আছে, ট্রি ফয়েল সাইনাস দেখলাম,
তিনটা ট্রায়াঙ্গেল শেপের সাইন, যে ধরো এরকম একটা, এরকম একটা সাইন থাকে, এটা হচ্ছে ট্রি পয়েন্ট সাইন। সাধারণত যেগুলো হচ্ছে ধরো রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় যারা, রেডিও অ্যাক্টিভ যারা, তাদের সাথে এই সাইন দেওয়া হবে। যেখান থেকে হচ্ছে ক্ষতিকর এনার্জি বের হয়, রেডিয়েশন করা যায়, তাদের দেখতে হবে test এ। এছাড়া আরেকটা সাইন থাকে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির জন্য, দেখবে মানুষের একটা মাথা দিয়ে, মানুষের মাথা বডি দেখাইছে, এবং এখান থেকে দেখবা যে বুকের মধ্যে ব্লাস্ট হয়ে যাচ্ছে, এটা কথা যাচ্ছে, যেটা আমাদের শ্বাসনালীর ক্ষতি হচ্ছে। তো যেগুলোতে রেসপিরেটরি সমস্যা হতে পারে, রেসপিরেটরি ডিজিজ হতে পারে, যেগুলো হচ্ছে ক্যান্সার তৈরি করতে পারে, কার্সিনোজেনিক, যেগুলো হচ্ছে মিউটাজেনিক, বা যেগুলোতে আমাদের বডিতে সেলের ডিস্টার্ব হতে পারে, এগুলোতে হচ্ছে ওইভাবে সাইন দেওয়া থাকে। বইতে দেওয়া আছে, এগুলো আমাদের বসে বুঝতে হবে। এরপর একটা এমএসডিএস করতে হবে। এমএসডিএস এটা কি জিনিস, ফুল ফর্ম আসে পরীক্ষাতে মাঝে মাঝে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, পরীক্ষাতে ফুল ফর্ম দেখতে দেয়। এমএসডিএস হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে ইউজ করার জন্য, বা ম্যাটেরিয়ালের গায়ে লেভেলে কি কি থাকবে সেটা লেখার জন্য শিট আছে, কি যে আমরা যে 10টা বা 12টা সিম্বল দেখলাম না, কোনো কোনো ম্যাটেরিয়াল হতে পারে যে একই সাথে রেডিও অ্যাক্টিভ, একই সাথে টক্সিক, একই সাথে এক্সপ্লোসিভ, একই সাথে অক্সিডাইজিং, হতেই পারে। তাহলে ওর গায়ে 4টাই লেখা থাকতে হবে। তো কোন ম্যাটেরিয়াল কতটা বেশি হার্মফুল, কোন ম্যাটেরিয়াল কতটা বেশি ইফেক্টিভ, বোঝার জন্য আমাদের ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট থাকে আর কি। এটা একটা চার্টের মতো, আমাদের বইতে কিছু দেওয়া আছে আর কি, দেখবা একটা টেবিল করে দেওয়া আছে, টেবিল হচ্ছে 1.2, এই 1.2 যে টেবিলটা সেটাতে হচ্ছে ডাটা শিটে দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো, ডাটা শিট থেকে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আর কি, দুইটা এক্সাম্পল দেখি, বইতে একদম মুখস্থ করতে হবে। ওই যা যা আছে বইয়ের এটা মুখস্থ, বইয়ের টেবিলটা খারাপ মুখস্থ করে ফেলবো, ইমেজ রেক্স যে টেবিলটা আছে। তবে এখান থেকে দেখো তো, তিনটা দেখাচ্ছে, এই যে ইথানল, তো ইথানলটা দেখো সব দেওয়া আছে এই জন্য। আর ডি নেচার ইথানল, তাকে ঠিক ডি নেচার এই বিষয় ডি নেচার, এটা মানে কি? ডি নেচার মানে হচ্ছে খাবার অনুপযুক্ত, খাওয়া যাবে না আর কি। এটা আমরা কোনোভাবেই খাবারের কাজে ইউজ করতে পারবো না, নট ফর ইটিং। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ডি নেচার। ইথাইল অ্যালকোহল মানে ইথানল। তো সিম্বল খেয়াল করো, এই যে ফ্লেমেবল লিকুইড, দেখতে পাচ্ছ কিনা জানি না, তারপর অথবা হচ্ছে সেখানে সিম্বল খেয়াল করো, ফ্লেমেবল, এই যে ফ্লেম দেখা যাচ্ছে, লিকুইড আছে এবং লিকুইডের উপর ভ্যাপার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে যখন চ্যাপ্টার 10 পড়ছি ফিজিক্সে আইডিয়াল গ্যাস, তখন দেখছিলাম যে হচ্ছে একটা পাত্রে যদি লিকুইড থাকে, এই অবধি লিকুইড আছে ধরো, প্রত্যেকটা লিকুইড যে কোনো টেম্পারেচারে ভ্যাপার হতে পারে, প্রত্যেক লিকুইড যে কোনো টেম্পারেচারে কি হতে পারে, ভ্যাপার হতে পারে, যে কোনো টেম্পারেচারে ভ্যাপার হতে পারে। পুরো লেখা আছে, দেখে নিই। প্রত্যেকটা লিকুইড যে কোনো টেম্পারেচারে ভ্যাপার হতে পারে, তার মানে এই জায়গাতেও, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা অ্যাকচুয়ালি ফাঁকা না, এখানেও কিন্তু কি আছে, এখানে আছে হচ্ছে এই লিকুইডটার ভ্যাপার এখানে এক্সিস্ট করে কিন্তু। হ্যাঁ, এই লিকুইডের ভ্যাপার কিন্তু এখানে এক্সিস্ট করে। সো একই সাথে লিকুইড এবং ভ্যাপার দুইটাই কিন্তু ফ্লেমেবল, এই জন্য এই ফ্লেমের সাইনটা দেওয়া হয়েছে। এরপর এখানে হার্মফুল ইফ সোয়ালোড, এই যে যদি গিলে ফেলো,
তাহলে আমাদের কিন্তু এই যে ফুসফুস ব্লাস্ট হয়ে যাচ্ছে, দেখছো সাইন আছে, ফুসফুস ব্লাস্ট হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ক্ষতি করে আর কি, রেসপিরেটরি ইরিটেশন হতে পারে, ডিজিনেস হতে পারে। এছাড়া ইরিটেন্ট, এই যে ইরিটেন্টের সাইন বা টক্সিকের সাইন দেওয়া হয়েছে এখানে। So, তিনটা সাইনে কিন্তু ইথাইল অ্যালকোহলের জন্য প্রযোজ্য। বইটা দেখবা দেওয়া আছে ইথাইল অ্যালকোহল কি লেখা হয় দেখবা, H+F। এইচ মানে কি হার্মফুল, আর এফ তে হচ্ছে ফ্লেমেবল। এমএসডিএস অনুযায়ী H+F থাকতেই হবে ইথানলের সাথে। ইথানলের লেভেলে H+F মাস্ট থাকতেই হবে এমএসডিএস এর। এরপরটা যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা গায়ে খেয়াল করে যে এটা টক্সিক, ইকোটক্সিক, বা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, করোসিভ। তো এই সিম্বল গুলো থাকবে। এটা অবশ্যই কিন্তু দেখবে বইতে লেখা আছে KOH। যে কোনো বেস, যে কোনো বেস থাকলে বুঝবা করোসিভ সাইন থাকবে, বেস অথবা অ্যাসিড। বেস অ্যাসিড থাকলে কি বুঝবা ওটার মধ্যে করোসিভ সাইন মাস্ট থাকবে। এটা সিম্বলটা দেখে পেলাম। এই যে আরেকটা অ্যাসিটোনাইট্রাইল, এটা ফর্মুলা হচ্ছে এরকম CH3CN, পরীক্ষাতে আছে অ্যাসিটোনাইট্রাইল। কার্বন কয়টা এখানে, দুইটা কার্বন কিন্তু, CH3CN, একটা কার্বন দুইটা কার্বন। পরীক্ষাতে আসে এটা অ্যাসিটোনাইট্রাইল। অ্যাসিটোনাইট্রাইল এটা সিম্পল কার্বন, ফ্লেমেবল, টক্সিক। এটা দেখো বইতে দেওয়া আছে, এটা আছে N+T লেখা আছে বইতে, দেখো N+T, ফ্লেমেবল প্লাস টক্সিক। পরীক্ষাতে কিন্তু এগুলো আসে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, এমসিকিউ তে কিন্তু খুবই আসে এটা, এমএসডিএস। পরের যে প্রশ্নটুকু এখানে হচ্ছে তোমার কেমিক্যাল লিভস করা বেশ কিছু সংখ্যার কথা বানিয়ে দেওয়া আছে, এগুলো হচ্ছে বাংলা রিডিং দিবা। বাংলা রিডিং মানে হচ্ছে এখানে কিছু সতর্কতা দেওয়া হয়েছে যে কোনোভাবেই অপব্যবহার করা যাবে না, কোনোভাবেই এইসব কেমিক্যাল গুলো খাওয়া যাবে না, কোনোভাবে এগুলা বাসায় টিফিন বক্সে ভর্তি করে নিয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই হচ্ছে খোলা স্থানে এগুলাকে রাখা যাবে না, অবশ্যই মুখ বন্ধ করে রাখতে হবে। অ্যান্ড অবশ্যই এরকম বড় বড় জার থেকে নেওয়া যাবে না, ছোট ছোট রিয়েজেন্ট বোতলে এগুলো দেওয়াই থাকে, সেখান থেকে ইউজ করতে হবে। এবং এই খোলা বোতল গুলো নিয়ে খেলা যাবে না। তারপর হচ্ছে হুদাহুদি এগুলাকে লাইটের মধ্যে রাখা যাবে না, মানে সূর্যের আলোর নিচে রাখা যাবে না। হ্যাঁ, তারপরে ধরো একটা 3 তলাতে ছিল, ধরো তারপর হচ্ছে কেমিস্ট্রি ল্যাবের যে ধরো এরকম তোমার ইয়ে আছে, কি বলে এটাকে, নাম কি যেন বাসায় থাকে না, এটার নাম কি, শোকেস। এরকম শোকেসে ধরো একটা জিনিস দোতলায় আছে, ঠাস করে এটাকে তুমি 4 তলায় নিয়ে যাওয়া যাবে না, এই কাম করা যাবে না। বা নিচতলা জিনিস তুমি হচ্ছে একদম 3 তলায় নিয়ে গেছো, এই কাম করা যাবে না। যেটা যেখানে ছিল সেটা সেখানে রাখতে হবে। এবং অবশ্যই ধুয়ে পরিষ্কার করে এগুলো রাখতে হবে। এবং তুমি যদি ধুইতে না পারো বা পরিষ্কার করতে না পারো, অবশ্যই সাথে যে টিচার থাকবে সেই টিচারকে বলবে যে স্যার এটা আমার ইউজ করা শেষ, আপনি এখন হচ্ছে ল্যাবের যে মামা থাকেন তাকে ডাকবেন, তিনি হচ্ছে এটা পরিষ্কার করে দিন। তারপরে হচ্ছে হিট দিতে কিভাবে হবে, কোনো একটা গ্লাসের জিনিসপত্র যদি ফেটে যায় বা লিখতে পারো, এরকম দিয়ে হিট দিচ্ছ, একটা টেস্টে ভেঙে গেছে বা একটা থার্মোমিটার ভেঙে গেছে, গ্লাস চারদিকে ছড়ায় পড়েছে, সেফটির জন্য কি করা লাগবে সেগুলো সব এখানে দেওয়া আছে। তারপরে বইতে একটা চার্ট দেওয়া আছে, কোন কেমিক্যালটা পরিবেশের জন্য ক্ষতি, কোন কেমিক্যালটা পরিবেশের জন্য ভালো, এটা একটা সুন্দর চার্ট দেওয়া আছে। সো চার্টটি খুব বড়, তাহলে বুঝবো যে অল্টারনেট কেমিক্যাল ইউজ করা পসিবল। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে বিউটানল 2 কিন্তু ক্ষতিকর বা বিউটানল 1 কিন্তু ভালো, হ্যাঁ এরকম কিন্তু পরীক্ষাতে পাবো। এরপরে আসা হচ্ছে যেসব আমরা কেমিক্যালটা ইউজ করে ফেললাম সেগুলোকে কোথায় ফেলি। অবশ্যই হচ্ছে ল্যাবে যেসব মামা থাকে তাদের কথা শুনলাম, তারা কোথায় ফেলতে পারে অবশ্যই দেখবে। এবং যেসব কেমিক্যালটা অনেক বেশি খরচে হয় সেগুলো আনতে আনতে যেখানে যাতে ফেলা যাবে না। তো বেসিকের মধ্যে তুমি খোলামেলা হচ্ছে ACL বা সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালতে হবে, এর জরিমানা করবে। So, অবশ্যই সেটা কিভাবে ঢালতে হবে, কার সাথে মিশায় ঢালতে হবে,
এটা একটু দেখলাম, পরে কিন্তু সুন্দর করে লেখা দেওয়া আছে, অবশ্যই পরীক্ষাতে আসে। 1.9 যেটা, 1.9 নাম্বার সেকশন, হাজার এসে বলবে, খুবই ইম্পর্টেন্ট। একটু রিডিং দিলে বুঝতে পারবেন কি। আচ্ছা, তারপরে ধরো যে কিছু টক্সিক কেমিক্যাল ইউজ করতে কেমন আসে, এই টক্সিক কেমিক্যাল গুলা কিভাবে ক্ষতি করে থাকে সেটা একটু বলতে হবে। কিভাবে পিএইচ চেঞ্জ হচ্ছে এটা একটু করবা, বইয়ের মধ্যে দেওয়া আছে। টক্সিক কেমিক্যাল গুলো ক্ষতি কি জানো, এগুলো হচ্ছে তোমার মাছের মধ্যে চলে আসে, অনেক সময় মাছের খাবারে বা হচ্ছে গরু ছাগলের ফিডে, মুরগির ফিডে এগুলো চলে আসে, যেগুলো যখন গরু ছাগল বা মুরগি খাচ্ছে সেখান থেকে আমাদের বডিতে আসবে, কারণ আমরা ওদেরকে কনজিউম করি। ইভেন এমন হতে পারে হচ্ছে তুমি ক্ষতিকর পেস্টিসাইড দিয়ে হচ্ছে একটা সবজি চাষ করবে, সেই ক্ষতিকর উপাদান কিন্তু ওই সবজির মধ্যে থেকে যাবে, সেটা কিন্তু আমরা খাচ্ছি না। সো আলটিমেটলি কিন্তু আমাদের বডিতে ওই ক্ষতিকর কেমিক্যালটা ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু বেশ ক্ষতিকর আমাদের শরীরে। আর খাইলে কি হবে, আমাদের বডিতে ফ্যাটও জমতে থাকবে, লিভার প্রবলেম হবে, কিডনি প্রবলেম হবে, আমাদের নার্ভের প্রবলেম হবে। সো এই প্রবলেম গুলো আর কি দেখা যায় ক্ষতিকর কেমিক্যাল ইউজ করে। আচ্ছা, এটার কি কি ইফেক্ট আছে, এটাও একটা চার্ট আকারে বইতে দেওয়া আছে, দেখবে অনেকগুলো কেমিক্যাল কি কি করে কি কাজে লাগে, ইসিএল এর ক্ষতিকর দিক, অ্যামোনিয়ার ক্ষতিকর দিক, HNO3 ক্ষতিকর দিক, তো সবই কিন্তু চার্ট আকারে বইতে দেওয়া আছে। বই মাস্ট, এটা আমি বলতে বলে কিছু লাভ নাই, এটা পরীক্ষাতে আসে। আমি এরপরে বলতেছি এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে আসে, আর এখান থেকে কিন্তু এমসিকিউ কিন্তু মাস্ট আসবে। এই চ্যাপ্টার 1 থেকে কিন্তু 4 থেকে 5টা এমসিকিউ আসবে, চ্যাপ্টার 1 থেকে কিন্তু আমরা বলি 4 থেকে 5টা এমসিকিউ আসবে। হ্যাঁ, সো লিস্ট একটা বা দুইটা কোশ্চেন এই সেকশন থেকে আসবে আর কি, যে কোনটা কি কি ক্ষতিকর দিক আছে। যেমন ধরো একটা কথা কথা বলে গেছে, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ক্ষতিকর দিক হতে পারে, এটা পরীক্ষাতে আসতে পারে। স্বাস্থ্যে কেমন ক্ষতি হতে পারে, পরিবেশে কি ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের ক্ষতি কি কি, যেমন হচ্ছে তোমার স্কিনে বা চোখে জ্বালা পোড়া হতে পারে, দুর্গন্ধ আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, সর্দি কাশি হইতে পারে, হ্যাঁ চোখ লাল হয়ে যেতে পারে, হ্যাঁ ঝাঁজ দেখে হচ্ছে চোখ লাল হয়ে যেতে পারে। এবার তুমি যদি শ্বাস নিয়ে ফেলো, ওটা যদি তোমার শ্বাসের মাধ্যমে ঢুকে যায়, তাহলে কিন্তু তোমার ক্ষতি হতে পারে। পরিবেশের কি ক্ষতি হতে পারে, তুমি যদি এই কেমিক্যাল আলা পাত্রটা বা এই কেমিক্যালটা ইউজ করে পরিবেশে ফেলে দাও, ড্রেন দিয়ে সেটা খাল হয়ে একটা নদীতে পড়ে যাবে বা একটা পুকুরে পড়ে যাবে, তখন কি ক্ষতি হইতে পারে সেটা তোমাকে জানতে হবে। যেমন এটা হচ্ছে পিএইচ চেঞ্জ করতে পারে, এই পিএইচ চেঞ্জ হয়ে গেলে কি হবে, মাছ মরে যেতে পারে, মাছের জন্য যে প্ল্যাঙ্কটন থাকে সেই প্ল্যাঙ্কটনের ঘাটতি হতে পারে বা প্ল্যাঙ্কটন মরে যেতে পারে। এছাড়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে মানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এই গ্যাসটা কিন্তু পানির পিএইচটাকে নষ্ট করতে পারে এবং মাছের জন্য ক্ষতি করবে। হ্যাঁ, অনেক সময় হয় কি, বিভিন্ন পাখি বা ছোট ছোট প্রাণী কিন্তু এই অ্যামোনিয়া গ্যাস অতিরিক্ত ইনটেক করার ফলে কিন্তু মারা যায়। এছাড়া ধরো আরো অনেক কেমিক্যাল আছে, যেমন ক্লোরোফর্ম, CaCl3, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে তোমার আহ বিভিন্ন ধরনের ইথার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড, তারপরে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, যেরকম অক্সিডেশনের মধ্যে কে কে আছে, KMnO4, K2Cr2O7। হ্যাঁ, এগুলা বইতে দেওয়া আছে, বই থেকে মাস্ট পড়ে করতে হবে, বইয়ের একটা হট টপিক। পরীক্ষাতে মাস্ট এক বা দুইটা এমসিকিউ আসে, সেটা একটু বই থেকে পড়বে, ডিটেলসে না যায়। আচ্ছা, না বেশি কিছু নাই, অল্প জিনিসপত্র আছে, অল্প অল্প বিশেষ করে এখানে খেয়াল করো, এতক্ষণ যে ব্যাচার করলাম সেফটি হিসেবে, তো সেফটি হিসেবে আরো কিছু প্রসেস আছে। এই এই জিনিসটাকে বলা হচ্ছে আই ওয়াশ শাওয়ার। আপনি চাইলে এখানে ট্যাপ খুলে এই যে এগুলোতে চোখে পানি নিয়ে ধুয়ে দেবো। অনেক সময় কি আমরা বিভিন্ন বিষাক্ত গ্যাস এটা নিয়ে টেস্ট করে থাকি, তো সেই জন্য হচ্ছে আমাদের আই ওয়াশ শাওয়ার ইউজ করতে হয়। তখন অনেক সময় হয় কি, আমরা এই যে শাওয়ার, ডিরেক্ট শাওয়ার, অনেক সময় ল্যাবের ওয়ার্কার যারা, তারা অনেক সময় একটা বড় প্রসেস কাজ করে, কিন্তু সিমেন্ট বা হচ্ছে লোহার ইন্ডাস্ট্রিতে তাদের দরকার হয়,
গোসল করা। So, এরকম ল্যাবে অনেক সময় হচ্ছে শাওয়ার থাকে, এবং এই গোসলের শাওয়ারের সাথে কিন্তু খেয়াল করে এখানে একটা আই ওয়াশ দেখা যাচ্ছে, একটা আই ওয়াশ দেখতে পাচ্ছ গোসলের সাথে, গোসলের শাওয়ারের সাথে। So, এই হচ্ছে সেফটি জিনিসপত্র। আর আচ্ছা, এটা হচ্ছে ড্রপ আপ। এটা কি নাম বললাম? ড্রপ আপ। আমরা যে পিপেট ইউজ করছি না, একটু আগে পিপেট দেখে আসছি শুরুতে, এই পিপেটের অল্টারনেট হচ্ছে ড্রপ আপ। পিপেট যেরকম চুষতে হয়, ড্রপারে চুষতে হয় না। ড্রপারে যদি একদিক থেকে চাপ দিলেই হয়, চাপ দিলে এদিক থেকে কেমিক্যাল উঠে আসে। দেখবা বাচ্চাদের ওষুধ, তারপর মেয়েদের কসমেটিক্স, তারপর হচ্ছে ফার্মাসি, এগুলোতে হচ্ছে এই জিনিসগুলো ইউজ করা হয়। প্লাস হচ্ছে কিছু ফার্টিলাইজার বা কেমিক্যাল যেগুলা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড, ইনসেকটিসাইড, এগুলোতে কিন্তু এটা অনেক বেশি ইউজ করা হয়। এগুলা বিভিন্ন অ্যামাউন্ট থাকে, এখানে দাগ থাকে 5 মিলি, 10 মিলি, 20 মিলি, এরকম দাগ থাকে আর কি। তো এই দাগ অব্দি কেমিক্যাল উঠে অতটুকু কেমিক্যাল আসছে। তো ধরো কথার কথা হচ্ছে আমরা একটা ইনসেকটিসাইড বানাবো, যেটাতে হচ্ছে ধরো 1 লিটারে 10 ml দিতে হবে। সে 10 ml তুমি এখান থেকে পুশ করে চাপ দিয়ে উঠাই ফেললাম, তেল তুমি এটাকে 1 লিটার পানির মধ্যে দিয়ে দিলে। সেই জন্য এগুলোতে হচ্ছে এরকম প্রপার ইউজ করে থাকে। আচ্ছা, আরো সেফটির জন্য তোমার কি কি লাগে? ফার্স্ট এইড বক্স। ফার্স্ট এইড বক্স লাগে। ফার্স্ট এইড বক্সে কিছু জিনিস হচ্ছে অলওয়েজ রাখতেই হবে। ফার্স্ট এইড বক্সে কিছু জিনিস অলওয়েজ রাখতেই হবে। কি কি রাখতে হবে? ডেটল। ডেটল মাস্ট রাখা লাগবে, অ্যান্টিসেপ্টিক। ডেটল কিন্তু একটা জিনিস মনে রাখবে, ডেটল কিন্তু অলওয়েজ নন লিভিং সারফেস ইউজ করতে হয়। নন লিভিং মানে যেগুলোতে কোনো প্রাণ নাই। বই, মেঝে, টেবিল, একটা গাছ, টাইলস, এগুলোতে কাঠ, এগুলোতে তুমি ইউজ করতে পারো। বাট কখনো স্কিনে সাধারণত ডেটল ইউজ করা হয় না। করতে পারো বা সমস্যা নেই, বাট ইউজ করা হয় না আর কি। করলে কিছু যায় আসে না। ডেটল ইউজ করতে হবে। তারপরে রাবিং অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে রাবিং ট্যাপ, অ্যালকোহল প্যাড পাওয়া যায় দেখবে। রাবিং অ্যালকোহল অথবা অ্যালকোহলের প্যাড পাওয়া যায় 2 টাকা দামের। ওগুলো অবশ্যই থাকতে হবে। এটাতে কি করে দেখবা, তুমি যখন ড্রেসিং করছো বা কোনো কিছু কেটে গেছে, দেখবা একটা অ্যালকোহলের প্যাড দিয়ে ওই জায়গাটাকে আগে ধুয়ে নিই, ওই জায়গাটা আগে একটু পরিষ্কার করে নিই। সে রাবিং অ্যালকোহলটা লাগবে। রাবিং অ্যালকোহল কি জিনিস? এটা হচ্ছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, মানে হেক্সেল আর কি। আইসোপ্রোপাইল অ্যালকোহল হেক্সিস যেটা, ওটাই হচ্ছে রাবিং অ্যালকোহল প্যাড। সেটা অবশ্যই থাকতে হবে। তো এছাড়া হচ্ছে বার্নল ক্রিম, যদি কোথাও বার্ন হয়ে যায় তাহলে বার্নল ক্রিম লাগবে। তারপরে কেটে গেলে কি করবো? কেটে গেলে কিছু তোমার টিংচার আয়োডিন, টিংচার পানাবুল রাইস, এটা টিংচার আয়োডিন থাকে, কেটে গেলে ইউজ করতে হবে। তারপরে যদি কোনো বেসিক সলিউশন তুমি ইউজ করো, চোখে যদি কোনো কিছু যায়, কোনো কিছু যদি চোখে সমস্যা করতে থাকে, তাহলে চোখে আমরা বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড ইউজ করবো। বইতে দেওয়া আছে, এটা সব বইতে দেওয়া আছে। H3BO3, বোরিক অ্যাসিড ইউজ করবো আমরা। তারপরে হাতে যদি অ্যাসিড লাগে, সেক্ষেত্রে হচ্ছে আহ সোডিয়াম বাইকার্বনেট ইউজ করবো হাতে অ্যাসিড লাগলে। এই জিনিসগুলো অবশ্যই মনে কিন্তু থাকতে হবে। এগুলো হচ্ছে ফার্স্ট এইড তোমার জিনিসপত্র। এন্ড এই ফার্স্ট এইড দিয়ে কি করে থাকি আমরা? ফার্স্ট এইড দিয়ে মেন কাজটা হচ্ছে আমাদের যেন ওই মানুষটা বেঁচে থাকে, তার লাইফটাকে প্রিজার্ভ করতে চাই আমরা। মরে গেলে তো গেলই, তাকে বেঁচে থাকতে হবে। সো লাইফটাকে প্রিজার্ভ করার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট এইডটা দরকার আছে। আর একটা দরকার কি, পরবর্তীতে যেন আরো বেশি ক্ষতি না হয়, সেজন্য একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিতে হবে। এটা যেন আরো বেশি ক্ষতি না হয়, এটা প্রাইমারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্ট টু প্রিভেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট টু প্রিভেন্ট ফার্দার লস, দেওয়া আছে দেখবা, লিখে দিচ্ছে আর কি। প্রাইমারি ট্রিটমেন্ট টু প্রিভেন্ট ফার্দার লস। আর থার্ড একটা রিজন কি, সেটা হচ্ছে রিকভারি যেন তাড়াতাড়ি হতে পারে, যেন সে তাড়াতাড়ি রিকভার করতে পারে, ক্ষত থেকে যেন তাড়াতাড়ি দ্রুত সেরে উঠতে পারে, সুস্থ হতে পারে। সেই জন্য হচ্ছে ফার্স্ট এডটা ইউজ করা হবে। লাইক ফার্স্ট এড কিটটা অলওয়েজ তোমার হচ্ছে কেমিক্যাল ল্যাবে থাকা উচিত। আচ্ছা, এই গেল হচ্ছে ল্যাবরেটরি সূত্র, ল্যাবরেটরি সেফটি গেল। আচ্ছা, আরেকটা আছে ফিউম হুড। যদি এখানে ছবি নাই, ভাবতে আমি একটু বলে রাখি, ফিউম হুড একটা জিনিস আছে। আমরা যেরকম কিচেন হুড দেখছি, কিচেন হুড কি করো? কিচেন হুড হচ্ছে তোমার
রান্নাঘরে যে তেল চিটচিটা গ্যাসটা, সে তেল চিটচিটা গ্যাসটাকে কি করে সাকশন করে নিজের কাছে টেনে পাইপ দিয়ে বাইরে বের করে দেয়। এটা হচ্ছে কিচেন হুডের কাজ। কিচেনের কি করতে হবে, রান্নাঘরে যে ক্ষতিকর তেল চিটচিটা গ্যাস সেটাকে টেনে তুলে পাইপের মাধ্যমে বাইরে বের করে দেয়। ফিউম হুড কি করে, ফিউম মানে কি বলবো, ফিউম মানে হচ্ছে গ্যাস। তো যদি এমন হয় যে আমার কেমিস্ট্রি ল্যাবে কোনো দুর্গন্ধ বা কোনো বিষাক্ত গ্যাস, দুর্গন্ধ বা বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে, কারণ একটা কেমিক্যাল প্রসেসে, ধরো এইচ2এস, মিথেন, অ্যামোনিয়া, এইসব বাজে বাজে স্মেলের গ্যাস যদি তৈরি হয় কোনো কারণে, তাহলে সেই গ্যাসগুলো কি করতে হবে, ল্যাব থেকে বা ওই জায়গা থেকে বাইরে বের করে দিতে হবে। এই জন্য হচ্ছে ফিউম হুড নামে মেশিন আছে। ফিউম হুডটা হচ্ছে মেইনলি এরকম গ্যাস বের করে দেওয়ার জন্য ইউজ করা হয়। এছাড়া ল্যাবের জন্য তোমার ফায়ার সেফটি প্রোটোকল, তোমার হচ্ছে যে এক্সটিংগুইশার থাকে না, ফায়ার এক্সটিংগুইশার, এগুলো লাগবে। তারপরে বালি লাগবে, বালি, স্যান্ড, একটা বালতি ভর্তি স্যান্ড থাকা লাগবে। এটাতে কি হয়, যদি কোথাও আগুন লেগে যায় তাহলে বালি ঢেলে দিলে আগুনটা নিভে যাবে। তারপরে ফায়ার এক্সটিংগুইশার, এটা অবশ্যই লাগবে। এছাড়া অনেক সময় কি কিছু ফায়ার ব্ল্যাঙ্কেট পাওয়া যায়। ধরো 2-3টা মানুষের গায়ে আগুন লেগে গেছে, হ্যাঁ ধরো শয়তানি করতে গেছে, তুমি পানির মধ্যে সোডিয়াম ছেড়ে দিছে বা পানির মধ্যে পটাশিয়াম ছেড়ে দিছে, গায়ে আগুন লেগে গেছে, তাহলে কি করবো? কেমিক্যাল ল্যাবে যে মামা থাকবে তারা বলে দেবে, মামা আগুন লেগে গেছে, মামা দ্রুত হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেট নিয়ে আসবে। ফায়ার ব্ল্যাঙ্কেট ফেলে দিবে। আগুন নির্বাপনের জন্য কম্বল, লেপ বা কম্বল টাইপের জিনিস, ফায়ার ব্ল্যাঙ্কেটে তোমার গায়ের উপর ছিটাই দিবে, তখন অটোমেটিক নিভে যায়। সেই হচ্ছে এগুলো আগুন থেকে বাঁচা থাকা জিনিসপত্র। ও আচ্ছা, আমার কিছু করছি আর কি। ছোট্ট কিছু কোশ্চেন বাকি আছে। তো আচ্ছা, এটা লিখে নিই। এটা হচ্ছে নাম হচ্ছে স্প্যাচুলা। এটা হচ্ছে স্প্যাচুলা। এটা রান্নাঘরে ইউজ করা হয়, আবার হচ্ছে কেমিক্যাল ল্যাবে ইউজ করা হয়। এটা সাধারণত হচ্ছে কোনো সলিড কেমিক্যাল কাটার জন্য এবং বের করার জন্য ইউজ করা হয় আর কি। কোনো সলিড কেমিক্যাল যদি তুমি কেটে বের করতে চাও, এই জন্য স্প্যাচুলা ইউজ করা হয়, বা সলিড কেমিক্যাল নাড়ানোর জন্য স্প্যাচুলা ইউজ করতে হয়। তো ওই ল্যাবে পাওয়া যায় এবং আমরা হচ্ছে, আচ্ছা কিছু ছোট হয়ে গেল স্ক্রিপ্টটা। আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, নট কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ মানে কোয়ালিটি কন্ট্রোল করছে। কি কি ম্যাটেরিয়াল আছে, কি কি সূত্রের মধ্যে কতটুকু পরিমাণ আছে, এটা জানতে হচ্ছে। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এটা 3 ধরনের থাকবে। একটা হচ্ছে ম্যাক্রো অ্যানালাইসিস, একটা হচ্ছে সেমি মাইক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো অ্যানালাইসিস। মাইক্রো অ্যানালাইসিস, একটা হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস। ম্যাক্রো মানে কি বলছে, ম্যাক্রো মানে বড়। যে কেমিক্যাল টেস্ট, যে কাজের জন্য 0.5 থেকে 2 গ্রাম, বলছি 0.5 থেকে 2 গ্রাম সলিড কেমিক্যাল ইউজ করা লাগছে। 0.5 থেকে 2 গ্রাম সলিড কেমিক্যাল, অথবা 20 থেকে 30 মিলি, ভালো এমন করতে 20 থেকে 30 মিলি কম, 20 থেকে 30 মিলি কেমিক্যাল ইউজ করছে, এটাকে বলা হয় হচ্ছে ম্যাক্রো অ্যানালাইসিস। মাইক্রো হচ্ছে সব থেকে ছোট। মাইক্রোতে কি করা হয়, 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, মানে এই জিনিসটাকে 10 দ্বিগুণ করো। ম্যাক্রোকে 10 দ্বিগুণ করলে মাইক্রো পাওয়া যায়। সরি, মাইক্রোকে 10 দ্বিগুণ করলে ম্যাক্রো, ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। সো মাইক্রোকে 10 দ্বিগুণ করলে ম্যাক্রো পাওয়া যায়। আর এখানে কথা হবে 0.2 থেকে অলমোস্ট 1 ml, 0.2 ml থেকে মানে অনেক কম দিকে 1 ml, কিন্তু এই 1 ফোঁটা 2 ফোঁটা। সো এগুলো হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস ইউজ করা হয়। আর এই দুইটার মাঝামাঝি যেটা আছে এটাকে বলে সেমি মাইক্রো। এটা হচ্ছে
50 মিলিগ্রাম মানে 0.05 গ্রাম থেকে 5.2 গ্রাম অব্দি এটা সলিড শুধু ইউজ করতে পারো, অথবা হচ্ছে আর 2 থেকে 4 মিলি, 2 ml থেকে 4 ml লিকুইড। এই পার্টটুকু সলিডের জন্য, আর এই পার্টটা হচ্ছে লিকুইডের জন্য। যে প্রসেস এগুলো ইউজ করে তাকে বলে সেমি মাইক্রো প্রসেস, যেখানে 0.5 বা 0.05 থেকে 0.2 গ্রাম সলিড জিনিসপত্র ইউজ করে। যেরকম হতে পারে আমি হচ্ছে 0.1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট নিছি, অ্যান্ড হচ্ছে 3 মিলি হচ্ছে HCl নিছি। এটা তাহলে কোন প্রসেসের মধ্যে পড়বে? 0.1 গ্রাম সোডিয়াম কার্বনেট সলিড আর HCl হচ্ছে অ্যাকোয়াস বা লিকুইড, 3 মিলি নিছি। তাহলে খেয়াল করে দেখো এটা কোন প্রসেসের মধ্যে পড়ে। 0.1 এটার মধ্যে কি পড়ে? না, এটা থেকে ছোট, 0.5 থেকে ছোট। 5 ml থেকে 20 ml, না এর থেকে বেশি, তার মানে এই জায়গাতে পড়ছে। খেয়াল করছো? 0.05 থেকে 0.2 এর মাঝে কিন্তু তোমার কি 0.1 পড়ে। আর 2 ml থেকে 4 ml এর মধ্যে কিন্তু 3 ml পড়ে। তার মানে এটা কিন্তু আমার কোন প্রসেস? সেমি মাইক্রো প্রসেস। এর জন্য রাখবো সেমি মাইক্রো প্রসেস। এটা সেমি মাইক্রোটা সাধারণত আমরা বেশি ইউজ করে থাকি, আর এটাই হচ্ছে সব থেকে ভালো। এটাই হচ্ছে বেস্ট। মাইক্রো কেন বেস্ট না? মাইক্রো বেস্ট এই কারণে, মাইক্রো জিনিসপত্রগুলো অনেক বেশি কস্টলি হয়। যে জিনিস তোমার এই যে এত কম অ্যামাউন্ট নিয়ে কাজ করতে পারে, তারা অনেক বেশি প্রিসাইজ হয়, অনেক বেশি প্রিসাইজ থাকে, এবং এটার কারণে তাদের কস্ট অনেক বেশি হয়। ম্যাক্রো তাহলে ভালো না কেন? ম্যাক্রো জিনিসপত্র তাহলে কম দামি হবে, হ্যাঁ অবশ্যই ম্যাক্রো জিনিসপত্র কম দামি, তবে ম্যাক্রোদের প্রিসিশন কম। প্রিসিশন কিন্তু কম, বেশি ভালো রেজাল্ট দেয় না। তাই মাঝামাঝি করতেছে কি সেমি মাইক্রো। সেমি মাইক্রো সাধারণত হচ্ছে আমরা ল্যাবে বেশি ইউজ করে থাকি, সেমি মাইক্রোটা অনেক বেশি প্রচলিত হয়। তাহলে আমরা ল্যাবে কোনটা ইউজ করবো? সেমি মাইক্রো প্রসেস। এটা ভালো দিক খারাপ দিক বইতে দেওয়া আছে, দেখবা। অবশ্যই এটা বলবা, বইতে বলবা। ওই মাস্ট, এটা ভালো দিক কি খারাপ দিক কি বইতে বলবা। আর হচ্ছে মাইক্রো প্রসেসের জন্য বেশ কিছু তোমার হচ্ছে ফুল ফর্ম লাগবে, HPLC, হাই পারফরম্যান্স লিপিড ক্রোমাটোগ্রাফি, তারপর হচ্ছে DSC, ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার, AAS, অ্যাটমিক রেডিয়েশন স্পেকট্রোস্কোপি। এগুলো একটু ফুল ফর্ম থাকবে, এগুলো এগুলো ফুল ফর্মটা করে ফেলবো পরীক্ষাটা, সেগুলো কিন্তু সব মাইক্রো প্রসেস। মাইক্রো সবই হচ্ছে মাইক্রো প্রসেস বা মাইক্রো অ্যানালাইসিস। So this is the end of this chapter. যা যা লাগে বলেই ফেলছি। একটু ভিডিওটা বড় হয়ে গেছে, কারণ পড়ার কন্টেন্ট এখানে অনেক বেশি ছিল। তো এইটা একটু করবো। And বই অবশ্যই করতে হবে, বই হিসাবে হাজারি বই সাজেস্ট করা হয়েছে। হাজারি স্যারের বই মাস্ট। চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 5, এই দুইটা থেকে অলমোস্ট 8 থেকে 10টা এমসিকিউ আসলো। 1 এবং 5 থেকে 8 থেকে 10টা এমসিকিউ আসলো। সো ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওটাই কিন্তু আলতোভাবে চ্যাপ্টার। এবং সিকিউ হিসাবে এখান থেকে একটা সিকিউ বা সিকিউ না আসলে একটা হাফ সিকিউ আসবে, এখান থেকে একটা সিকিউ আসবে। সো এটা কিন্তু ভালোই, ভালো চ্যাপ্টার। ছোট বাট অবশ্যই ভালো চ্যাপ্টার। তো দ্যাটস ইট। তো আমাদের সিলেবাসের পার্ট ছিল। Thanks.